আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আজকে পড়ব রাষ্ট্রদূত লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম বীর উত্তম তার লিখিত আরও একটি বই, কিছু কথা কিছু ব্যথা। তবে দেরি কেন, চলুন শুরু করি আজকের বই। আব্বা, আপনাকে সালাম। মরহুম আলহাজ শামসুল হক আমাদের শ্রদ্ধেয় আব্বাজান ঢাকার কেরানীগঞ্জে এক বর্ধিষ্ণু শিক্ষিত পরিবারের 20-এর দশকে জন্মগ্রহণ করেছিলেন। আমার দাদা আলহাজ মৌলভী শারাফত আলী আমাদের এলাকায় আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। আব্বা মেধাবী ছাত্র হিসেবে বৃত্তি পেয়ে পড়াশোনা করেছেন স্কুল জীবন থেকেই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি জীবনে ডিবেট, খেলাধুলায় যথেষ্ট নাম ছিল তার। ছাত্রজীবনেই পাকিস্তান প্রতিষ্ঠার রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েছিলেন তিনি। 1944 থেকে 46 সালে সলিমুল্লাহ মুসলিম হলের সাধারণ সম্পাদকের পদে তিনি নির্বাচিত হয়েছিলেন। পূর্ব বাংলার মুসলমান ছাত্র সমাজ ঐতিহ্যগত কারণেই পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল। লেখাপড়ার পাঠ চুকিয়ে আব্বা সরকারি চাকুরিতে যোগ দেন। দেশ বিভক্তির পর 1947 সাল থেকে ফিশারিজ ডিপার্টমেন্টের একজন প্রতিষ্ঠাতা কর্মকর্তা হিসেবে ওই ডিপার্টমেন্টের সাংগঠনিক দায়িত্ব গ্রহণ করেছিলেন তিনি। ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আব্বা, তাই স্বাভাবিক কারণেই ধর্মের প্রতি অটল বিশ্বাস গড়ে উঠেছিল তার ছোটকাল থেকেই। ধর্মীয় বিষয়ে প্রচুর জ্ঞানের অধিকারী হয়েছিলেন বিস্তর পড়াশোনা করে, কিন্তু ধর্মীয় গোঁড়ামি তাকে স্পর্শ করতে পারেনি কখনো। 7-8 বছর বয়স থেকেই মৃত্যুর আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা করেননি তিনি। ইসলামী জীবনাদর্শকে সার্বজনীনভাবে গ্রহণ করেছিলেন আব্বা। জীবন সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি ছিল অতি আধুনিক ও যুক্তিসঙ্গত। বৈজ্ঞানিক জ্ঞানকে তিনি আল্লাহর অসীম নিয়ামত মনে করতেন। অত্যন্ত স্পর্শকাতর, উদারপন্থী এবং জনদরদে ছিলেন আব্বা। জীবনের সব অবস্থানে থাকাকালীন অবস্থায় মানুষের কল্যাণার্থে, বিশেষ করে আমাদের এলাকার অনগ্রসর জনসমষ্টির কল্যাণ প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছিলেন আমার দাদা এবং আব্বা। তাদের ভাগ্য উন্নয়নের জন্য আজীবন সচেষ্ট থেকেছেন তারা নিঃস্বার্থভাবে। তাদের প্রচেষ্টায় আমাদের এলাকায় প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে উপকৃত হয়েছে। আব্বার দ্বার অবারিত থাকত সবার জন্য। গ্রামের সবাই তাদের সুখ দুঃখে তার শরণাপন্ন হতে পারত নির্দ্বিধায়। সরকারি পদস্থ অফিসার হয়েও জাতীয় রাজনীতি সম্পর্কে তিনি ছিলেন সর্বদাই সচেতন। 52 সালের ভাষা আন্দোলনে জড়িত তৎকালীন প্রথম সারির ছাত্রনেতা জনাব সাদেক খান, আলাউদ্দিন আল আজাদ সহ আরও অনেকেই হুলিয়া, পুলিশি নির্যাতন ও হয়রানির হাত থেকে বাঁচার জন্য আমাদের মালিবাগের বাড়িতে আশ্রয় গ্রহণ করে লুকিয়ে থেকেছেন মাসের পর মাস। তাদের সংগ্রামে আব্বা ও আম্মাকে দেখেছি বিভিন্নভাবে সাহায্য করতে। সে সকল পদস্থ একজন সরকারি চাকুরের জন্য এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 1971 সালের স্বাধীনতা সংগ্রামের প্রথমার্ধে পাকিস্তান থেকে পালিয়ে এসে আমি মুক্তিযুদ্ধে যোগদান করি। আমার ছোট ভাই কামরুল হক স্বপন বীর বিক্রম ছাত্র অবস্থায় যোগ দেয় স্বাধীনতা সংগ্রামে। আমাদের দুই ভাইয়ের দেশদ্রোহিতায় খেসারত দিতে হয়েছে আব্বাকে। নানাভাবে তাকে হেনস্থ করা হয়েছিল, কিন্তু সমস্ত কিছুই মুখ বুজে সহ্য করেছিলেন আব্বা। ক্যান্টনমেন্টের সামরিক কর্মকর্তাদের মোকাবেলা করেছিলেন অতি সাহসিকতার সাথে। আমাদের মালিবাগের বাসা তখন ঢাকা শহরে মুক্তি ফৌজদের একটি বিশেষ ঘাঁটি ও অস্ত্রাগার, কিন্তু দৃঢ় চরিত্রের আব্বার কাছ থেকে এই সমস্ত ব্যাপারে খানসেনারা কোনো তথ্যই সংগ্রহ করতে পারেনি। তার প্রতিজ্ঞায় তিনি অটল, চাপের মুখে মচকাবেন না কখনো, এতে মৃত্যু হয় হোক। আমার কথা জিজ্ঞাসা করলে তিনি জবাব দিতেন, আমার ছেলে পশ্চিম পাকিস্তানে চাকরি করছে, সেটাই আমি জানি। তোমাদেরই বলা উচিত সে কোথায় এবং কি অবস্থায় আছে। ওর সম্পর্কে আমাকে প্রশ্ন করছো কোন যৌক্তিকতায়? স্বপন সম্পর্কে আব্বা বলতেন, স্বপন সাবালক, তার গতিবিধির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, তবুও শেষ রক্ষা হলো না। আমাদের পরিবারের উপর বিপর্যয় নেমে এলো। 29 আগস্ট 1971। কিছুদিন যাবৎ বেশ বৃষ্টি হচ্ছে। রাজধানী ঢাকায় স্বপনদের গেরিলা তৎপরতা বেশ জোরদার হয়ে উঠেছে। একের পর এক গুলবাগ পাওয়ার স্টেশন, ফার্মগেট অপারেশন, যাত্রাবাড়ি অপারেশন,
ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিস্ফোরণ, সিদ্ধিরগঞ্জ অপারেশন ও গ্রিন রোডের সারা জাগানো অপারেশনের ফলে স্বপনরা খান সেনাদের মনে ত্রাসের সঞ্চার করেছে। এই অবস্থায় আরও বড় আকারে অপারেশন পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে ওরা। এজন্য সাচো মানে বিচিত্রার শাহাদাত চৌধুরী ও আলমকে পাঠানো হয়েছে মেঘালয়ে মেজর খালেদ ও ক্যাপ্টেন হায়দারকে বুঝিয়ে রাজি করে কিছু ভারী হাতিয়ার ও বেশি পরিমাণে এক্সপ্লোজিভ আনার জন্য। ওরা ফিরে না আসা পর্যন্ত স্বপনরা সবাই যাত্রাবাড়ি বেস ক্যাম্পে অবস্থান করবে এটাই ঠিক করা হয়। বেস ক্যাম্পে যাবার আগের রাত মানে 29 আগস্ট ওরা সবাই যার যার পরিবারের সাথে রাত্রি কাটাবার সিদ্ধান্ত নেয়। কাজী, সামাদ, জুয়েল, আজাদ, রুমি ওরা সবাই সিদ্ধান্ত অনুযায়ী সেই রাতে যার যার বাসায় অবস্থান করে। স্বপন এসেছে মালিবাগে রাত কাটাতে। স্বপনের আসার খবর পেয়ে আমার 2 ফুফাতো বোন বুলু ও মুন্নিও এসেছে আমাদের বাসায় মুক্তিযুদ্ধের গল্প শোনার নেশায়। সেদিন দুপুরেই জনাব জিলুর রহমান, বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শ্যালক ফরিদের বিশ্বাসঘাতকতায় বদি ফরিদদের বাসা থেকে অপ্রত্যাশিতভাবে গ্রেফতার হয়ে যায়। ধরা পড়ে সামাদো। এই খবর বাকি কেউই জানতে পারেনি। ওদের ওপর অকথ্য নির্যাতন চালিয়ে খান সেনারা জানতে পারে সে রাতে দলের সবাই যার যার বাড়িতে রাত কাটাবার সিদ্ধান্ত। স্বাধীন বাংলাদেশের নব্য মির্জাফরদের জ্বলন্ত উদাহরণ ফরিদ। তার নেক্কারজনক বিশ্বাসঘাতকতায় আল্লাহর আরশও কেঁপে উঠেছিল। স্বাধীনতার অল্প কিছুদিনের মধ্যেই অত্যধিক মদ্যপান ও উশৃঙ্খলতার জন্য অতি করুণভাবে মৃত্যু ঘটেছিল ফরিদের। মেঘাচ্ছন্ন আকাশ, বিকেল থেকে বৃষ্টি ঝরছে এক নাগাড়ে। বাসার লনে পানি জমে গেছে। সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। আব্বা বললেন, রাত অনেক হয়েছে, স্বপনকে রেস্ট করতে দাও। সবাই আব্বার আদেশে শুতে চলে গেল। স্বপন তার নিজের ঘরে না গিয়ে ড্রয়িং রুমে কী কারণে কার্পেটে শুয়ে পড়ল। রাত প্রায় 1টা কি 2টা হবে। হঠাৎ ভারী জুতোর আওয়াজে আব্বার ঘুম ভেঙে গেল। আন্টিও জেগে উঠলেন। বাড়ির চারদিকে কারা যেন হেঁটে বেড়াচ্ছে। জানালার পর্দা ফাঁক করে আব্বা দেখলেন পুরো বাড়ি আর্মিতে ভরা। মুহূর্তে তিনি বুঝতে পারলেন বাড়ি রেড করা হয়েছে স্বপনকে ধরার জন্য। তিনি আন্টিকে বললেন, জলদি স্বপনকে জাগিয়ে তাকে বের করার বন্দোবস্ত করো। আমি যতক্ষণ পারি ওদের বাসার ভেতর প্রবেশপথে বাধার সৃষ্টি করছি। তড়িৎ গতিতে আন্টি ড্রয়িং রুমে ছুটে গেলেন। ইতিমধ্যেই দরজায় মুহুর্মুহু আঘাত পড়তে শুরু করেছে। কেউ একজন চিৎকার করে বলছে, দরওয়াজা খোলো। হইচই শুনে স্বপন জেগে উঠেছে। অবস্থার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় স্বপন বিছানায় বসে ভাবছে কি করা উচিত। আন্টি এসে জানালো আর্মি রেড করেছে, সারা বাড়ি ছেয়ে গেছে খান সেনায়। তিনি স্বপনের হাত ধরে তার বেডরুমে অ্যাটাচড বাথরুমের পেছনের দরজা খুলে দিয়ে বললেন, পালিয়ে যাও। স্বপনের পরনে লুঙ্গি আর গায়ে লাল কুর্তা। এই মুহূর্তে ইতস্ততা। স্বপন ভাবল সে পালিয়ে গেলে বাড়ির অন্য সবার কি হবে। আন্টি তার মনের কথা বুঝতে পারলেন, বললেন, পালিয়ে যাও, আমরা ম্যানেজ করব। তার কথায় স্বপন এক দৌড়ে পাঁচিল টপকে অন্ধকারে মিশে গেল। তাকে পালাতে দেখে আর্মি এলোপাথারেই ফায়ারিং শুরু করলো, কিন্তু স্বপন গুলি ও খান সেনাদের বেষ্টনী ভেদ করে অন্ধকারে বাসার পেছনের বস্তিতে পালিয়ে যেতে পেরেছে ততক্ষণে ধরাছোঁয়ার বাহিরে। স্বপনের চলে যাবার পর আব্বা দরজা খুলে দিলেন। মুকল একজন ক্যাপ্টেন ও রুয়ে কজন বন্দুকধারী খান সেনা। ভেতরে ঢুকেই ক্ষুধার্ত হায়নার মতো প্রতিটি ঘর তন্ন তন্ন করে খুঁজে পাবার চেষ্টা করল স্বপনকে, কিন্তু কোথাও নেই স্বপন। এটা কি করে সম্ভব? স্বপন কিধার? হ্যাঁ, রাগে ফেটে পড়ল একজন। আব্বা বললেন, স্বপন এখানে নেই। ও লাল কুর্তাওয়ালা কন থা? প্রশ্ন আবার, কন লাল কুর্তাওয়ালা? পাল্টা প্রশ্ন করলেন আব্বা। ওহি যে ভাগ গিয়া। চুপ করে রইলেন আব্বা। ওহি স্বপন থা, বলল একজন। কে একজন হঠাৎ আন্টিকে দেখিয়ে বলে উঠল, ইয়ে औरत उस लाल कुर्ता वाला को भागा दिया। क्यों भागा दिया तुमने उसको? ও কন থা? তার হুঙ্কারে সবাই ভয় পেয়ে গেল, কিন্তু আন্টি ঘাবড়ালেন না একটুও। ও মেরালার কথা। আগার উসকো ভাগা দিয়া তো মা হকে ম্যানে ঠিক কিয়া। আন্টির এই জবাব শুনে থমকে গেল সবাই। সাহস কত মেয়ে লোকটার! বলছে কিনা ভাগিয়ে দিয়ে ঠিক করেছে। হঠাৎ ক্যাপ্টেন ড্রয়িং রুমে স্ট্যান্ডে রাখা আমার ইউনিফর্ম পরিহিত একটা ছবি তুলে নিয়ে আব্বাকে বললেন, এটা কার ছবি? আব্বা বললেন, আমার বড় ছেলের। মুহূর্তে সমস্ত অবস্থাই গেল পাল্টে। ক্যাপ্টেন ঘর থেকে সমস্ত খানসেনাদের বাইরে যাবার হুকুম দিল। সবাই চলে গেলে ও আব্বাকে বলল,
चाचा जान शरीफ और मैं कोर्समेट हूँ। PNA में একই कंपनी में थे हम दोनों। मुझे पता नहीं था স্বপন उसका भाई है। जो हो गया वो तो हो गया, किंतु आपने এখন बेफिक्र থাকেন। आप लोगों को कुछ नहीं होगा। लेकिन चाचा जान आप और बाकी मेंबर्स ऑफ द हाउस को मेरा साथ कैंटनमेंट जाना पड़ेगा। এ কথা শুনে আমার বোনেরা সবাই ডুকরে কেঁদে উঠল। ক্যান্টনমেন্ট যাও মানে নির্ঘাত মৃত্যু। তাদের সান্ত্বনা দিয়ে ক্যাপ্টেন কাইয়ুম কেয়া ও মহুয়াদের বলল, বেহনা रोना नहीं, रो मत, चाचा जान को कुछ नहीं होगा, मैं वादा करता हूँ, लेकिन उनको ले जाना बहुत जरूरी है। সবাই বুঝলো এই ব্যাপারে আর কিছুই করার নেই। কাইয়ুম আব্বা ও অন্যান্য পুরুষদের সবাইকে নিয়ে চলে গেলেন। ক্যান্টনমেন্টে গোয়েন্দা বিভাগের কর্নেল তাজ ও কর্নেল হেজাজি অধীর অপেক্ষায় ছিলেন। কাইয়ুম পৌঁছাতেই প্রশ্ন করলেন, স্বপন কিধার হ্যায়? ক্যাপ্টেন কাইয়ুম জবাব দিল, স্বপন মিলা নেহি। হোয়াট? গর্জে উঠলেন কর্নেল তাজ। স্বপন ঘর পার নেই থা। কাইয়ুম মিথ্যে জবাব দিল। বন্দি সবার দিকে চোখ ঘুরিয়ে কর্নেল হেজাজি ক্যাপ্টেন কাইয়ুমকে বলল, হোয়ার আর দ্য ডটার্স? হোয়াই ডিড ইউ নট ব্রিং দ্যাম? ওয়েল, দ্যাট ওয়াজ নট মাই ওয়ার্ডার স্যার, জবাব দিল কাইয়ুম। গো অ্যান্ড গেট দ্যাম অল, হুকুম দিলেন কর্নেল তাজ। আব্বা নিশ্চুপ দাঁড়িয়ে সবকিছুই দেখছিলেন ও শুনছিলেন। প্রমাদ গুনলেন। এখন কি হবে? কি করে মেয়েদের বাঁচানো যায়? তার কিছুই করার ক্ষমতা নেই। অসহায় আব্বার দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। মনে মনে আল্লাহর শরণাপন্ন হলেন তিনি। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত ঘটল। ক্যাপ্টেন কাইয়ুম কর্নেল তাজকে লক্ষ্য করে দৃঢ়তার সাথে বলে উঠল, স্যার, আই কান্ট ডু দিস জব, প্লিজ সেন্ড সামবডি এলস, ইউ আর ডিসওবেইং ওয়ার্ডার। গর্জে উঠে রাগে ফেটে পড়লেন কর্নেল তাজ। ওয়েল, ইন হোয়াট এভার ওয়ে ইউ মে টেক ইট, আই কান্ট গো টু গেট দ্য ডটার্স, আই এম সরি স্যার, বলল কাইয়ুম। কথা কাটাকাটি চরমে পৌঁছানোর আগেই কর্নেল হেজাজি বলে উঠলেন, নেভার মাইন্ড তাজ, উই শ্যাল ফাইন্ড সামওয়ান এলস টু ডু দ্য জব, দ্যাটস নো প্রবলেম। তাজের কথার জবাব দিয়ে বিদায় নিয়ে ক্যাপ্টেন কাইয়ুম ঘর ছেড়ে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়েই ফোন করে বাসায় জানিয়ে দিল খানসেনারা আসছে মেয়েদের ধরে নিয়ে যেতে। অতএব কাল বিলম্ব না করে সবাই যেন বাড়ি ছেড়ে চলে যায়। কাইয়ুমের কাছ থেকে টেলিফোন পেয়ে সেই মুহূর্তেই বাড়ির সবাই পালিয়ে গেল। ঘণ্টাখানেকের মধ্যেই আর্মি 2 ট্রাক ভর্তি সৈন্য এলো মালিবাগের বাসায়, কিন্তু বাসায় তখন কেউই নেই। কাউকে না পেয়ে তারা সমস্ত বাড়ি লুট করে ফিরে গেল। গাড়ি থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত কিছুই বাদ পড়ল না। ঝাড়বাতিগুলো পর্যন্ত খুলে নিয়ে গিয়েছিল তারা। যা কিছু নেওয়া সম্ভব হয়নি সেগুলো ভেঙে চুরে আক্রোশ মিটিয়ে নিয়েছিল হিংস্র হায়নার দল। কিন্তু পাকিস্তান আর্মির সবাই এরকম ছিল না। ক্যাপ্টেন কাইয়ুমের বিবেকের তাড়না ও মানবিক চেতনা বাঁচিয়ে দিয়েছিল আমার মা বোনদের ইজ্জত। তার বন্ধুত্বের এই ঋণ শোধ দেবার সুযোগ হয়তো কখনোই পাব না আমি। তবে আল্লাহ পাকের কাছে আমরা সবাই সর্বদা দোয়া করি, আল্লাহ যেন তাকে এবং তার পরিবারকে হেফাজতে রেখে তাদের মঙ্গল করেন। ক্যাপ্টেন কাইয়ুম যেখানে যে অবস্থাতে থাকুক না কেন, তার প্রতি আমার ও আমার পরিবারের প্রতিটি সদস্যের দোয়া থাকবে আজীবন। মানুষের প্রতি আব্বার আন্তরিক বাৎসল্য ও সেবার প্রতিদান আমাদের এলাকাবাসী দিয়েছিলেন প্রতিদানে। 1979 সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সবিশেষ অনুরোধে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেন। কেরানীগঞ্জ থেকে সংসদ প্রার্থী হয়ে নির্বাচনেও অংশগ্রহণ করেন। তার বিরুদ্ধে আওয়ামী লীগের মতো দলও তাদের প্রার্থী প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল নিজেদের মুখ বাঁচানোর জন্য। নির্বাচনে কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে অসুস্থ অবস্থায় থাকাকালীন সময় সংগঠিত হয়েছিল নির্বাচন। কোনো প্রকার নির্বাচনী প্রচারণা ছাড়াই তিনি কেরানীগঞ্জ থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হন। ব্যক্তিগতভাবে তিনি সর্বোচ্চ ভোটে জয়ী হয়েছিলেন। বাংলাদেশের মানুষ গরিব হতে পারে, তারা অশিক্ষিত হতে পারে, কিন্তু তারা অবশ্যই সচেতন। সত্য মিথ্যার যাচাই তারা অবশ্যই করতে পারে। যারা তাদের অবহেলা করে অবজ্ঞা ভরে বলে বেড়ায় বাংলাদেশের মানুষ অসৎ কিংবা পচে গেছে, তারা অবশ্যই গণমানুষের কথা বলে না, কারণ আপামর জনসাধারণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা বলে থাকে পরিবেষ্টিত টাউট বাটপারদের, ফরিয়া দালালদের কথা। এরা সবাই সমাজের পরগাছা। স্বর্ণ লতিকার মতো সমাজের উঁচু স্তরে অবস্থিত এই সমস্ত পরগাছাদের জঞ্জাল সমূলে উৎপাটন করে সুস্থ ও সমৃদ্ধ জাতি এবং দেশ গড়ে তোলাই আজ আমাদের প্রতিটি সচেতন দেশপ্রেমিক নাগরিকদের পবিত্র দায়িত্ব।
আমাদের এই দায়িত্ব নিঃস্বার্থহীনভাবে যে কোনো ঝুঁকির বিনিময়ে কতটুকু করতে পারবো তার উপরেই নির্ভর করবে আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। এই কঠিন বাস্তবতার কোনো বিকল্প নেই। বদি, তুমি অমর। আগস্ট মাসের শেষের দিকে দুপুর 12টা তেজকুনিপাড়া ছাড়িয়ে তৎকালীন সংসদ ভবনের কাছে আর্মি ইন্টেলিজেন্সের একটি সেফ হাউসের কাছে একটি 3 নট লরি এসে থামল। সঙ্গে রয়েছে আর্মি স্কোয়াড। গাড়ি থেকে নামানো হলো বিভিন্ন বয়সের 60 কিংবা 70 জনকে। সবার অবস্থাই মুমূর্ষু, ঠিকমতো হাঁটতে পারছে না কেউই। রুটিন মাফিক সকালের ইন্টারোগেশন শেষে ফেরত পাঠানো হয়েছে তাদের। রোজ দুপুরবেলা চালানো হয় ইন্টারোগেশনের নামে পাশবিক অত্যাচার। উদ্দেশ্য মুক্তিযুদ্ধ ও গেরিলাদের তৎপরতা সম্পর্কে খবর বের করা। আব্বাও রয়েছেন এদের সাথে। বেচারা বয়স্ক মানুষ অত্যাচারের মাত্রা সইতে না পেরে বেহুশ হয়ে পড়েছেন প্রায়। বদি অতি কষ্টে নিজের দুর্বল ও বেদনায় জর্জরিত শরীর নিয়েও আব্বাকে প্রায় কাঁধে বয়ে নিয়ে সেলে এলো। সেলের এক প্রান্তে ছোট একটা পানির নলকা। বাকি সবাই সেলে ঢুকেই মেঝেতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় কাতরাতে লাগলো। কেউ কেঁদে উঠল ভেউ ভেউ করে, কেউ অসহ্য পিটুনিতে কুকড়ে পড়ে গোঙাতে থাকলো নিতান্ত অসহায়ভাবে। বদি তার সব যন্ত্রণা সহ্য করে ট্যাপ থেকে পানি এনে আব্বার সেবা করতে লাগলো অতি যত্ন সহকারে। অল্পক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে পেয়ে তিনি দেখলেন বদি তার মাথাটা কোলে তুলে নিয়ে বসে আছে। বেদম মারের চোটে বদির চোখের নিচে কালশিটে পড়েছে, ঠোঁট ফেটে ফুলে উঠেছে, হাত পায়ের বিভিন্ন জায়গায় জমাট বাঁধা রক্তের দাগ। ওর উপরই সবচেয়ে বেশি অত্যাচার চালাচ্ছে পাকিস্তান আর্মির গোয়েন্দা বিভাগ। কারণ বন্দীদের মাঝে একমাত্র বদি মুখ খুলছে না। সব অত্যাচার মুখ বুজে সহ্য করে যাচ্ছে নিশ্চুপ থেকে। অত্যাচারী খান সেনারাও তার সহ্য শক্তি দেখে হতবাক হয়ে গেছে। ইতিমধ্যেই বদি ওদের কাছে পরিণত হয়েছে কিংবদন্তির এক নায়কে। ঢাকার বাইরে থেকে পদস্থ অফিসাররা যারাই এসেছেন তারাই এই অসীম সাহসী বদিকে এক নজর দেখে যাচ্ছেন। তাদের সবার একই প্রশ্ন, কি ধাতুতে তৈরি এই মুক্তিযোদ্ধা? অত্যাচারের সব তরিকা অবলম্বন করেও তার কাছ থেকে একটি কথাও বের করা সম্ভব হয়নি। আশ্চর্য মনোবল ও অবিশ্বাস্য সহ্য শক্তির অধিকারী এই ছেলেটির ভবিষ্যৎ সম্পর্কে ভেবে আতঙ্কিত হয়ে পড়ছিলেন আব্বা। তার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল। উচ্চ মধ্যবিত্ত ঘরের ঢাকা ভার্সিটির ব্রিলিয়ান্ট ছাত্র বদি। আব্বা এবং বদির বাবা একসাথে লেখাপড়া করেছেন। বরাবর স্ট্যান্ড করা ছেলে। উজ্জ্বল ভবিষ্যৎকে তুচ্ছ করে দেশের স্বাধীনতার জন্য জীবনের আহুতি দিতে চলেছে। এতটুকু খেদ নেই, নেই কোনো অনুশোচনা। ইস্পাত কঠিন চারিত্রিক দৃঢ়তায় আব্বা এবং বন্দীদের সবাই হতবাক হয়ে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করছে, তার সার্বিক মঙ্গলের জন্য। আব্বা চোখ মেলে তাকালেন। আব্বাকে চোখ মেলতে দেখে বদি মৃদু হেসে বলল, চাচা কেমন বোধ করছেন? ওরা আমাদের অত্যাচার করে সেটা সহ্য হয়, কিন্তু আপনার ওপর অযথা অত্যাচার সেটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। এটা শুধু অযৌক্তিকই নয়, এটা ঘোরতর অন্যায়। আমিও আর সহ্য করতে পারছি না। কিছু একটা করতে হবে এই অমানসিক যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে। অনেকটা স্ববক্তি করল যেন বদি। পরদিন ঘটল ঘটনা। সেন্ট্রিরা এসেছে বদিদের ইন্টারোগেশনের জন্য নিয়ে যেতে। সবাই গিয়ে উঠে পড়েছে ট্রাকে। হঠাৎ বদি একজন প্রহরীর হাত থেকে রাইফেল ছিনিয়ে নেবার চেষ্টা করে অপারগ হয়ে দৌড়ে পালাবার চেষ্টা করল। কড়া পাহারার নিয়ন্ত্রণে এই বন্দিশালা থেকে পালাবার কোনো পথই নেই। ধরা পড়ল বদি। আবার কিছুতেই বুঝতে পারলেন না বদির মতো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারীর ছেলে কেন এসব জেনে শুনে এই ধরনের আত্মঘাতী পদক্ষেপ নিল। তাকে গাড়িতে ওঠাবার পর আস্তে আস্তে নিচু গলায় আব্বা ওকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি এটা কি করলে? এর পরিণাম যে হবে ভয়ঙ্কর। স্বভাব সুলভ মৃদু হেসে বদি জবাব দিল, চাচা আমি ভালোভাবেই জানতাম এই দুর্গ থেকে পালানো কিছুতেই সম্ভব নয়। তবুও এই নাটক কেন করেছিলাম জানেন? ভেবেছিলাম এই ধরনের আচরণ করলে ওরা নিশ্চয়ই গুলি করে আমাকে মেরে ফেলবে। ফলে পাশবিক অকথ্য নির্যাতনের হাত থেকে চির নিস্তার পাব। কি আশ্চর্য চরিত্র! মুক্তিযুদ্ধ কিংবা গেরিলাদের কোনো খবরই সে দেবে না। তার সেই প্রতিজ্ঞা রক্ষা করার জন্য সে মৃত্যুকে স্বেচ্ছায় বরণ করে নিতে চেয়েছিল। শ্রদ্ধায় আব্বার মাথা সেদিন বদির দেশপ্রেমের গভীরতা দেখে নিচু হয়ে এসেছিল। মনে মনে ভেবেছিলেন যে দেশ মাতৃকা বদির মতো মুক্তিপাগল সন্তানের জন্ম দিয়েছে। সেই দেশের আজাদি বিজাতীয় কোনো শক্তির পক্ষেই কুক্ষিগত করে রাখা সম্ভব হবে না।
বদির মতো দামাল ছেলেদের আত্মাহুতি কিছুতেই ব্যর্থ হতে পারে না। সেদিন আব্বাদের সাথে বদি ফিরে আসেনি। ইন্টারোগেশনের পর সে সেফ হাউসে ফেরেনি। বদি স্বাধীনতার পরেও এই ধরনের হাজারো বদির রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কতটুকু সার্থক হয়েছে? স্বাধীনতার সুফল ভোগ করছে কতজন? এর যথার্থ হিসাব নিকেশের মাধ্যমেই তাদের আত্মত্যাগের মর্যাদা দিতে হবে বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে। কমরেডশিপ। আসামের জকিগঞ্জ থেকে প্রায় ধর্মতলা পর্যন্ত বিস্তৃত ৪ নম্বর সেক্টর। ভারত পূর্ব পাকিস্তানের সীমান্ত জুড়ে পাথারিয়া হিলস এর কোল ঘেঁষে দুই দিকেই শুধু চা বাগান, চড়াই উতরাই পেরিয়ে শুধু ঘন ঘন আর সবুজের সমারোহ। জুন মাসের শেষাশেষি সিদ্ধান্ত গৃহীত হলো বাংলাদেশের চা বাগানগুলোর উৎপাদন বন্ধ করে দেবার জন্য ফ্যাক্টরিগুলো ধ্বংস করে দেয়া হবে। কলকলিঘাট বিএসএফ ক্যাম্প ছাড়িয়ে পাথারিয়া হিলসের গভীর জঙ্গলে আমাদের মুক্তিযোদ্ধাদের একটা ক্যাম্প। সেই ক্যাম্প থেকে দিলকুশা গার্ডেনের মেশিন ঘর উড়িয়ে দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি এই গেরিলা অপারেশনের প্ল্যানিং পর্যবেক্ষণ করার জন্য সেখানে এসে উপস্থিত হলাম। ঠিক হলো, সেকশন 10-এর 4টি গ্রুপ নিয়ে একটি শক্তিশালী দল পাঠানো হবে এই দুরূহ কাজ সম্পন্ন করার জন্য। মোট ৪৫ জন মুক্তিযোদ্ধার একটি দল, একটি প্রোটেকশন পার্টি, 2টো মেইন অ্যাসল্ট গ্রুপ এবং একটি এক্সপ্লোসিভ গ্রুপ। বাবু, আতিক, ফারুক এবং মাহবুবকে নিযুক্ত করা হলো গ্রুপ কমান্ডার হিসেবে। ঠিক করলাম আমিও যাব তাদের সাথে। সীমান্ত থেকে প্রায় মাইল ৫ ভেতরে অবস্থিত টার্গেট। রাত 10টায় আরভি থেকে রওনা হয়ে ভোর 3টায় টার্গেটে রেড করা হবে। 1 ঘন্টার মধ্যে মেশিন ঘর উড়িয়ে দিয়ে 4টার মধ্যে ফিরে আসতে হবে। দিলকুশা, বড়লেখা ও জুড়িতে পাকিস্তান আর্মির শক্তিশালী ঘাঁটি রয়েছে। আচমকা হামলা চালিয়ে অপারেশন শেষ করে অতি দ্রুততার সাথে উইথড্র করে ফিরতে না পারলে এনসার্কেলড হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। ভীষণ বিপজ্জনক মিশন। রাত ঠিক 10টায় গাইড নিয়ে পাহাড়ি জঙ্গলের পায়ে চলার চোরাপথে রওনা হলাম। সাধারণ রাস্তা দিয়ে যাওয়ার উপায় নেই, সবগুলো পথই মাইন্ড বিপদসংকুল। অতি সন্তর্পণে নাইট মার্চ শুরু হলো। কোনো বিভ্রান্ত ছাড়াই নিঝুম রাতে ঝিঝি পোকার একটানা গান শুনতে শুনতে জোনাকি আলোয় নিঃশব্দে এগিয়ে চলছি আমরা। ঘন ঘোর অন্ধকার গভীর জঙ্গলের মাঝপথে নিশাচর জন্তুর চলাফেরার আওয়াজ কখনো কখনো শুনতে পাচ্ছিলাম। কোথাও পাহাড়ি ঝর্ণার কুলকুল ধ্বনি। এই পাহাড়ি এলাকায় বিচক্ষণ গাইড ছাড়া এক পাও নড়ার জো নেই। আমাদের গাইড হিসেবে থাকত অভিজ্ঞ চোরাকারবারীরা। সমস্ত চোরা পাহাড়ি পথঘাট তাদের নখদর্পণে। শামসু মিয়া তেমনই একজন চোরাকারবারী। সংগ্রামে যোগ দিয়েছে দেশকে খানসেনাদের হাত থেকে আজাদ করার জন্য। তার বদৌলতে আমরা বেশ কজন অভিজ্ঞ গাইড পেয়েছিলাম। আজ শামসু মিয়া চলেছে আমার সাথে। হক ভাই স্বয়ং যাবেন, তাই পথ দেখাবার দায়িত্ব সে অন্য কাউকে দিতে নারাজ। সে যাবে স্বয়ং নিজে। শামসু মিয়া কখনই আমাকে একা ছাড়েননি। ওর উপস্থিত বুদ্ধি ও এলাকা সম্পর্কে বিশদ জ্ঞানের জন্য আমরা অনেক সফল অভিযান করতে পেরেছি। নির্ঘাত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েছি শামসু মিয়ার অভিজ্ঞতার জন্য কয়েকবার। আমাকে অত্যন্ত শ্রদ্ধা করত এবং ভালোবাসত শামসু মিয়া। প্রতিটি অপারেশনে যেখানেই আমি গিয়েছি শামসু মিয়া আমাকে বুক দিয়ে ছায়ার মতো ঘিরে থেকেছে। তার কথা হলো, যদি কিছু হয় সেটা তার হোক, আমার কিছু হলে সেটা সে সহ্য করতে পারবে না সে নিজেকে ক্ষমা করতে। আমার প্রতি তার এই অদ্ভুত মমতা ও আন্তরিক শ্রদ্ধার কথা ভোলা যাবে না কোনো দিন। সময় মতো টার্গেটের কাছে আরভিতে পৌঁছে গেলাম আমরা। কারখানাটা পাক আর্মির একটা প্লাটুন পাহারা দিচ্ছে। কভারিং গ্রুপের ছত্রছায়ায় অ্যাসল্ট গ্রুপ 2টো বিচ্ছুরা নিঃশব্দে এগিয়ে গেল টার্গেট কবজা করতে। গেটে 2 জন প্রহরী, তাদের নিরস্ত্র করে চার্জ করা হলো টার্গেট। কয়েক মিনিট গোলাগুলির পর পুরো প্লাটুন আত্মসমর্পণ করলো আমাদের অ্যাসল্ট গ্রুপের কাছে। তাদের নিরস্ত্র করে বন্দি করা হলো। ডেমোলিশন গ্রুপ ক্ষিপ্র গতিতে শুরু করলো চার্জ ও এক্সপ্লোসিভ বসানোর কাজ। কয়েক মিনিট পর চার্জ ডেটোনেট করা হলো। কান ফাটানো আওয়াজের সাথে সাথে পুরো মেশিন ঘর একটা ধোঁয়া ও আগুনের কুণ্ডলি হয়ে উঠে গেল আকাশে। ক্ষণিকের জন্য সমস্ত বাগানটাই আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নেমে এলো অন্ধকার। বাগান রেড করা হয়েছে বুঝতে পারল দিলকুশা, বড়লেখা ও জুড়িতে অবস্থিত খানসেনারা। সব দিক থেকেই শুরু হলো গোলাবর্ষণ। মর্টার আর ভারী মেশিন গানের অজস্র গোলা এসে দিলকুশা গার্ডেনের চা গাছের ঝোপগুলো সমূহে ওপর পড়ছিল। উপত্যকার ধান খেতেও এসে পড়ছিল গোলাগুলো। হঠাৎ করে ক্রসফায়ারে পড়ে আমরা বেশ বেকায়দায় পড়েছি। উজ্জ্ব করার রাস্তা প্রায় বন্ধ হয়ে গেল শত্রুপক্ষের অবিরাম গোলাবর্ষণে। আমরা একটা টিলার গা ঘেঁষে কোনো রকমে কাভার নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছিলাম।
সঙ্গে রয়েছে প্রায় 8 থেকে 10 জন বন্দী। হঠাৎ করে আমাদের প্রোটেকশন পার্টির একটা ছেলে বাবুলের ডান পায়ে মেশিন গানের গুলি লেগে হাঁটুর নিচ থেকে ডান পাটা প্রায় দুটুকরো হয়ে গেল। অত্যন্ত সাহসী আর নির্ভীক এই বাবুল যে কোনো বিপদে আদেশ পাওয়া মাত্র ঝাঁপিয়ে পড়তে দেখেছি। পায়ে গুলি লাগায় সে নিজেকে ভীষণ অসহায় মনে করছিল। আমরা তাকে ধরাধরি করে কিছুটা নিরাপদ জায়গায় শুইয়ে দিয়ে আমি বললাম, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। এই জায়গা থেকে অবিলম্বে আমাদের গোলাগুলির বৃষ্টির মধ্যে দিয়েই বেরিয়ে যেতে হবে। তা না হলে সবাইকে মরতে হবে, নতুবা বন্দী হতে হবে খানসিনাতের হাতে। সময়ও বয়ে চলেছে অতি দ্রুত। সকাল হওয়ার আগেই পাথারিয়া হিলসের জঙ্গলে গিয়ে পৌঁছাতে হবে আমাদের। কিন্তু বাবুলকে নিয়ে কি করা যায়? তাকে বয়ে নিয়ে যাওয়া দুরূহ কাজ, কিন্তু বাবুলকে অসহায় অবস্থায় ফেলে রেখেই বা যায় কি করে? বিবেক কিছুতে সায় দিচ্ছিল না। ঠিক করলাম যেভাবেই হোক বাবুলকে বহন করে সাথে নিয়ে যাব। একটা গামছা দিয়ে ভাঙা পা দুটো কাঠি দিয়ে কোনো রকম বাঁধলাম। 4টা রাইফেল ও স্লিং দিয়ে একটা স্ট্রেচার বানানো হলো। এক বাবুলের জন্য সবার জীবন বিপন্ন করা ঠিক হবে না, তাই ঠিক করলাম মাত্র 8 জনকে রেখে বাকি সবাইকে চলে যেতে বলবো। কারণ বাবুলকে কাঁধে নিয়ে অতি সতর্কতার সাথে আস্তে আস্তে চলতে হবে আমাদের। সবাইকে জড়ো করে বললাম, বাবুলকে কাঁধে বয়ে নিয়ে যাবার জন্য 8 জন ভলান্টিয়ার চাই। সবাই বুঝতে পারলো এই দায়িত্ব গ্রহণ করলে বিশেষ ঝুঁকি নিতে হবে, তাই সবাই কিছুটা ইতস্তত করছিল স্বেচ্ছায় এগিয়ে আসতে। কিন্তু বাবুলকে সঙ্গে নিয়ে যাবই, আমি দৃঢ় প্রতিজ্ঞ। বললাম, তোমাদের মধ্যে ভলান্টিয়ার না পাওয়া গেলে আমি একাই বাবুলকে কাঁধে করে বয়ে নিয়ে যাব। আমার কথায় কি প্রতিক্রিয়া হলো জানি না, দেখলাম সবাই ভলান্টিয়ার হতে চায়। এদের মধ্যে থেকে 8 জনকে রেখে বাকিদের চলে যাবার আদেশ দিলাম। বললাম, বেঁচে থাকলে পাথারিয়ার জঙ্গলে আরভিতে আমরা বাবুলকে নিয়ে পৌঁছাবো। 4 ঘন্টার মধ্যে আমরা যদি না পৌঁছাতে পারি তবে তোমরা সবাই বেস ক্যাম্পে চলে যাবে। স্বাভাবিক অবস্থায় আরভিতে পৌঁছাতে ঘন্টা 2 লাগার কথা। বাবু, আতিক, মাহবুব, ফারুক ওরা কিছুতেই আমাদের রেখে যেতে চাচ্ছিল না। তারা বুঝতে পেরেছিল আমি নিজে না থাকলে দলের অন্যরা বাবুলকে বহন করে নেবার ঝুঁকিপূর্ণ দায়িত্ব নিতে ইতস্তত করত। তাই আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমার নির্দেশে ওরা চলে গেল বাধ্য হয়ে, নিজেদের অনীহা সত্ত্বেও। রয়ে গেলাম আমি, শামসু মিয়া, বাবুল আর 8 জন মুক্তিযোদ্ধা। বাবুলকে কাঁধে তুলে নিয়ে আস্তে আস্তে চলা শুরু করলাম আমরা। দুর্গম পাহাড়ি রাস্তার চড়াই উতরাই পেরিয়ে কাউকে কাঁধে বহন করে নিয়ে যাওয়া সত্যি ভীষণ কষ্টকর। কিন্তু একজন সহযোদ্ধার জীবন বাঁচাতে সব কষ্টকে হাসি মুখে বরণ করে অতি সতর্কতার সাথে বন্ধুর ও বিপজ্জনক পথ পাড়ি দিয়ে আমরা 4 ঘন্টার আগেই পৌঁছাতে পেরেছিলাম পাথরিয়া হিলসের জঙ্গলের আরভিতে। আমাদের ফিরে পেয়ে বাকি অপেক্ষারত সবাই আনন্দে আত্মহারা হয়ে আমাদের গলা জড়িয়ে ধরল। সেখানে পাহাড়ি এক হাতুড়ে ডাক্তারের সাহায্যে বাবুলের ফার্স্ট এইডের ব্যবস্থার পর স্ট্রেচারে করে তাকে বয়ে নিয়ে বন্দীদের সাথে করে ফিরে এসেছিলাম বেস ক্যাম্পে। সমূহ বিপদের ঝুঁকি থাকা সত্ত্বেও বাবুলকে কাঁধে করে বয়ে আনার সিদ্ধান্ত একটা শিক্ষামূলক দৃষ্টান্ত হিসেবে প্রচারিত হয়ে গিয়েছিল বিভিন্ন সেক্টরের মুক্তিযোদ্ধাদের মাঝে। আমার অধীনস্থ ক্যাম্পগুলোর মুক্তিযোদ্ধাদের মাঝে সেই দৃষ্টান্ত এক অভূতপূর্ব প্রভাব ফেলেছিল। একের উপর পরের নির্ভরশীলতা ও বিশ্বাস বেড়ে গিয়েছিল অনেক। এরপর মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত আমার অধীনস্থ কোনো মুক্তিযোদ্ধাকে কখনো আহত অবস্থায় শত্রুর কবলে অসহায় অবস্থায় ফেলে আসা হয়নি। এমনকি মৃত মুক্তিযোদ্ধাদের লাশও উদ্ধার করে নিয়ে আসার সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে সর্বক্ষেত্রে। বয়রায় এক রাত। মে মাসের শেষের দিকে আমি তখন 8 নং সেক্টর এবং 9 নং সেক্টরে গেরিলা অ্যাডভাইজার হিসেবে কাজ করছি। রিক্রুটমেন্টের জন্য কৃষ্ণনগর থেকে টাকি পর্যন্ত সমস্ত ইউথ ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পগুলো থেকে মুক্তিযোদ্ধা বাছাই করার জন্য ছুটে বেড়াচ্ছি ক্যাম্প থেকে ক্যাম্প। একদিন কৃষ্ণনগর থেকে কাজ সেরে বনগা ফিরে আসছিলাম। পয়রা পৌঁছাতেই সন্ধ্যা হয়ে এলো। ভাবলাম রাতটা হুদা ভাই মানে ক্যাপ্টেন নাজমুল হুদার সাথেই কাটাবো। বয়রা ক্যাম্পে পৌঁছালাম সন্ধ্যার পর। হঠাৎ করে বিনা নোটিশে আমাকে দেখে হুদা ভাই বেশ আশ্চর্য হলেন। কি ব্যাপার, হঠাৎ করে তুমি এখানে? কৃষ্ণনগর থেকে ফিরছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। ভালোই হলো তুমি এসেছো। আজ রাতে একটা ভীষণ ইন্টারেস্টিং অপারেশনে পাঠাচ্ছি একটা ফাইটিং পেট্রোল মাসলিয়ায়। খবর পেয়েছি খানসেনাদের ব্যাটালিয়ন কমান্ডার আজ রাতে মাসলিয়ায় অবস্থান করবে। বেটাকে জ্যান্ত ধরে আনবো ভাবছি। বেশ রোমাঞ্চিত হয়ে উঠেছিলাম হুদা ভাই এর সিদ্ধান্ত শুনে। বললাম, হুদা ভাই আপনার আপত্তি না থাকলে আমি লিড করব এই অপারেশন। হুদা ভাই বললেন, বেশ তো, যাও ওদের সাথে, ওরা তোমাকে পেলে ভীষণ খুশি হবে। দে উইল বি ইন হাই মোরাল।
রাতে খাওয়া শেষে ফাইনাল প্ল্যানটা দেখালেন ক্যাপ্টেন হুদা। বর্ডার থেকে প্রায় 6 মাইল দূরে অবস্থিত মাছলিয়া হাই স্কুল, সেখানেই রাত কাটাবেন ব্যাটালিয়ন কমান্ডার। ট্রুপসদের অ্যাডভান্সড পজিশন পরিদর্শনে এসেছেন কমান্ডার। মোক্ষম সুযোগ, এটা হাতছাড়া করা যায় না। তাই সিদ্ধান্ত, 50 জন বাছাই করা মুক্তিযোদ্ধাদের একটা দল গঠন করে গাইডকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম। আকাশে সেদিন খণ্ড খণ্ড মেঘ, এক ফালি চাঁদ, বিস্তৃত ধান ক্ষেত, মাঝে মাঝে তালগাছ আর কটা বাবলার ছোপ। এর মাঝ দিয়েই গাইড আমাদের নিয়ে চলছে। সিঙ্গেল ফাইন ফরমেশনে এগিয়ে চলছি আমরা। আমার আগে গাইড আর সবাই আমার পেছনে। ধানক্ষেতের আল ভেঙে চলেছি আমরা। রাত 3টায় টার্গেটে পৌঁছানোর কথা। পথে গ্রামগুলোর পাশ কাটিয়ে চলছিলাম আমরা। মাছলিয়ায় পৌঁছানোর আগে পথে কোনো বাধা নেই, শত্রুপক্ষের কোনো অবস্থানও নেই গোয়েন্দাদের খবর অনুযায়ী। তাই আমরা বেশ রিল্যাক্সড মুডেই হেঁটে চলছিলাম, নিঝুম প্রকৃতির নিস্তব্ধতা ও মৃদু হাওয়ায় পরশ উপভোগ করতে করতে। প্রতি 1 ঘন্টা হাঁটার পর 15 মিনিট বিশ্রাম, আবার চলা। এভাবে প্রায় মাইল 4 পেরিয়ে এসেছি। সারাটা পথই পেরিয়ে এসেছি নির্বিঘ্নে, কোনো অসুবিধা হয়নি। গভীর রাত, চারিদিকে এক অদ্ভুত নীরবতা। যতদূর চোখ যায় কেবল বিস্তীর্ণ ধানক্ষেত, মাঝে মধ্যে সেই একই বাবলার ঝোপ অথবা একগুচ্ছ তালগাছ দাঁড়িয়ে। মৃদুমন্দ বাতাসে তালগাছের পাতায় সরসর শব্দ, আর রাতের নিস্তব্ধতায় শোনা যাচ্ছে একটানা ঝিঝির ডাক। মাঝে মধ্যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে 2-1টা পাখি। মাঠের মধ্যে কয়েকগুচ্ছ ঘর বসতি নিয়ে ছোট ছোট গ্রাম বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে। ম্লান চাঁদের আলোয় চারিদিকে আলো আধারের লুকোচুরি। রাতের কুহেলিকা ভেদ করে আমরা নিশির ডাকে যেন হেঁটে চলেছি মোহগ্রস্তের মতো। বাবলার একটা ঝোপ পেরোতেই হঠাৎ আমার সন্ধানী দৃষ্টি 20-25 গজ দূরে গিয়ে আটকে গেল কয়েকটি কালো ছায়াতে। মানুষের অবয়ব বলে মনে হচ্ছে। একই সাথে শুনতে পেলাম কোদাল বেলচে দিয়ে মাটি খোঁড়ার শব্দ। থমকে দাঁড়ালাম, সামনের গাইডকে স্পর্শ করে থামিয়ে দিলাম। সাংকেতিক ইশারায় দলের অন্য সবাইকেও দাঁড়িয়ে পড়ার নির্দেশ দিলাম। ঠিকই বুঝেছি, মানুষের অবয়বই বটে। খানসেনাদের একটি দল ডিফেন্স তৈরি করছে। স্ট্রেচ খোদার শব্দ ভেসে আসছে অল্প দূরের ব্যবধানে। আমরা থমকে দাঁড়াতেই অস্ত্র কর্ক করার শব্দ হলো। তারাও হয়তো আমাদের দেখে থাকবে। মুহূর্তে দাঁড়িয়ে হিপ পজিশন থেকে আমি আমার স্টেন গানের ট্রিগার টিপলাম। কট করে একটা আওয়াজ হলো, কিন্তু আমার স্টেন গানে ফায়ার হলো না। ফল্টি ম্যাগাজিনে গুলি ঠিক মতো ভরা হয়নি, সেই কারণেই ফায়ার হলো না। ট্রেনের ম্যাগাজিন বদলি করছিলাম, তড়িৎ গতিতে হঠাৎ এলএনজির একটা বার্ড ফায়ার হলো বিপক্ষের তরফ থেকে। এক ঝলক অগ্নিস্ফুলিঙ্গ। একটি বুলেট এসে আমার ডান কজ্জিতে বাঁধা স্টিল ব্যান্ডের ভারী ওমেগা ঘড়িটিতে লেগে মাঝ আঙুলটা ভেঙে বেরিয়ে গেল। ঘড়িটার বেল্ট ছিঁড়ে যাওয়ায় ছিটকে পড়ে গেল কোথাও। ততক্ষণে আমার ঠিক পেছনে হাওলাদার হাই পাল্টা গুলি ছুঁড়ে ধরাশায়ী করে দিয়েছে খানসেনাদের দুজনকেই। সবাই আমরা তখন ধানক্ষেতের আলের পাহাড় নিয়ে গুলি ছুঁড়ে চলেছি। ওদের তরফ থেকেও গুলি বৃষ্টি ছুটে আসছে আমাদের দিকে। গোলাগুলির মধ্যেই হাইকে নির্দেশ দিলাম 4 জনকে সঙ্গে নিয়ে ফ্ল্যাঙ্ক দিয়ে স্ক্রল করে এগিয়ে গিয়ে গ্রেনেড চার্জ করতে। আমাদের ফায়ারিং কভারে ওরা ওদের দায়িত্ব সম্পন্ন করার জন্য ক্রলিং করে এগিয়ে গেল। অল্প কিছুক্ষণের মধ্যেই পরপর অনেকগুলো গ্রেনেডের বিস্ফোরণ ঘটল। সাথে সাথে আমরা সবাই লাইন পজিশন থেকে উঠে চার্জ করলাম শত্রুপক্ষের ওপর। হাতাহাতি লড়াই, দুপক্ষ থেকেই ফায়ারিং বন্ধ হয়ে গেছে। মাঝে মধ্যে 2-1টা বিক্ষিপ্ত ফায়ারিংয়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমাদের অতর্কিত হামলায় সেখানেই প্রায় 15 জন খানসেনা নিহত হয়েছিল। 2-1 জনকে জ্যান্ত বন্দী করা হয়েছিল। আমি ছাড়া আমাদের আর কারোরই কোনো ক্ষতি হয়নি। অবস্থা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর বুঝতে পেরেছিলাম খানসেনাদের একটি প্লাটুন রাতের অন্ধকারে মেইন পজিশন থেকে এগিয়ে এসে নতুন ডিফেন্স তৈরি করছিল অ্যাডভান্স পজিশন হিসেবে। এই মুভমেন্ট সম্পর্কে আমাদের কোনো খবরই ছিল না। এই অপ্রত্যাশিত আচমকা সংঘর্ষের ফলে মাছলিয়া অপারেশন বাদ দিয়ে বাধ্য হয়ে আমাদের ফিরে আসতে হয়। গ্রামবাসীদের সাহায্যে একটি গরুর গাড়িতে মৃত খানসেনাদের লাশ ও বন্দীদের সাথে নিয়ে ফিরে এসেছিলাম আমরা। ব্যাটালিয়ন কমান্ডারকে জ্যান্ত ধরে আনতে না পারলেও সেদিনের অপারেশনের সাফল্যে আমরা সবাই সন্তুষ্ট হয়েই ফিরেছিলাম বিজয়ী হয়ে। এই যাত্রায় অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলাম যমরাজের হাত থেকে। মাত্র 20 থেকে 30 গজের স্বল্প ব্যবধান থেকে ফায়ার করা শত্রুপক্ষের 7.62 চাইনিজ এলএমজির বুলেটটি যদি হাতঘড়ির স্টিল ব্যান্ডে না লেগে একটু এদিক ওদিক হতো, তবে সেই বুলেট আমার ফুসফুস ভেদ করে বেরিয়ে যেত। নিতান্ত আপনজনের মতো আমার প্রিয় ওমেগা ঘড়িটি তার জীবন দিয়ে যেন আমার প্রাণ বাঁচিয়ে দিয়ে গেল।
সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার নির্দেশে। আজাদ ফিরে আসবে। 29 আগস্ট 1971, বর্ষণ মুখরিত রাত। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজাদদের বাসায় সে রাতে অবস্থান করছে আজাদ, কাজী কামাল উদ্দিন এবং জুয়েল। আজাদদের 2-3 জন আত্মীয় এসেছে গ্রামের বাড়ি থেকে, তারাও সে রাতে সেই বাড়িতেই থাকবে। আজাদের মা অনেকদিন পর ওদের পেয়ে ভালো খাওয়া দাওয়ার বন্দোবস্ত করেছে। ওরা সবাই মুক্তিযোদ্ধা, ধূমকেতুর মতো এসে উপস্থিত হয় মাঝে মাঝে, আবার হঠাৎ করেই চলে যায়। ঢাকার বিভিন্ন স্থানে গোপনে লুকিয়ে থেকে ঢাকার বুকে দুর্ধর্ষ অপারেশন চালিয়ে যাচ্ছে ওরা জীবন বাজি রেখে। খাওয়া থেকে আরম্ভ করে কত রকম কষ্টই না সহ্য করতে হচ্ছে ওদের। হাজার হলেও মায়ের প্রাণ, তাই অনেকদিন পর ছেলেদের কাছে পেয়ে তাদের কিছু ভালোমন্দ খাওয়ানোর আয়োজন করছেন তিনি। খাওয়া সেরে মুক্তিযুদ্ধের বিভিন্ন গল্প শুনতে শুনতে অনেক রাত করে সবাই শুতে গেল। ড্রয়িং রুমে ঢালা বিছানা পেতে শুয়ে পড়ল আজাদ, কাজী, জুয়েল ও গ্রাম থেকে আসা আজাদের আত্মীয়রা। হঠাৎ করে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে পড়ল বেশ কয়েকজন অস্ত্রধারী খানসেনা। ঘটনার আকস্মিকতায় সবাই অপ্রস্তুত। ঘরে ঢুকেই লাথি মেরে ঘুম থেকে জাগিয়ে তোলা হলো সবাইকে। জুয়েল কয়েকদিন আগে যাত্রাবাড়ি অপারেশনে আহত হয়েছে। ডক্টর আজিজের ক্লিনিকে গোপনে তারা হাতের অপারেশন করেছে। হাতে তখনও ব্যান্ডেজ বাঁধা। অল্পক্ষণেই সবাই বুঝতে পারল বাড়ি রেড করা হয়েছে। সাক্ষাৎ জমদূদের আগমন, মৃত্যু অবধারিত। খানসেনারা ওদের সবাইকে সঙ্গিনের গুঁতো দিয়ে দেয়ালের কাছে সারিবদ্ধভাবে দাঁড় করালো। কাজী কৌন হ্যাঁ, প্রশ্ন করল একজন। কেউ মুখ খুলল না। অন্য দুজন সারা ঘর তল্লাশি করছে। হঠাৎ একজন একটা চাইনিজ 7.62 পিস্তল একটা বালিশের নিচ থেকে উদ্ধার করলো। প্রমোদ গুনল সবাই, পিস্তলটা কাজীর। আবার প্রশ্ন, কাজী কৌন হ্যাঁ? কেউ কোনো জবাব দিচ্ছে না দেখে একজন সুবেদার এগিয়ে এসে জুয়েলের ব্যান্ডেজ বাঁধা হাতটা অমানসিকভাবে মুচড়ে ধরল। অসহ্য ব্যথায় চিৎকার করে জুয়েল বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে গোঙাতে থাকলো। জুয়েলের আর্তনাদে আজাদের মা পাগলিনীর মতো ভেতরে ঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন। একজন খানসেনা রাইফেলের বার দিয়ে তার মাথায় আঘাত হানল। তিনি সংজ্ঞা হারিয়ে দরজার মুখেই মুখ থুবড়ে পড়ে গেলেন। বেদম মারধর শুরু হলো সবার ওপর। কিল, ঘুষি, বাটের গুঁতো, লাথি, কিছুই বাদ পড়ছে না। সব অত্যাচার সহ্য করে সবাই নিশ্চুপ দাঁড়িয়ে আছে। কাজী ভাবছে কি করা যায়। তাকে যেখানে দাঁড় করানো হয়েছে তার বিপরীতেই খোলা দরজা, পাশে একটি ছোট্ট ডিভান। হঠাৎ একজন তরুণ ক্যাপ্টেন ঢুকলো খোলা দরজা দিয়ে, পিস্তল হাতে। তাকে দেখেই সুবেদার সাহেব খুঁজে পাওয়া চাইনিজ পিস্তলটা তার হাতে তুলে দিয়ে কি যেন বলছিলেন। সেই ক্ষণিকের অসতর্ক মুহূর্তে কাজী এক লাফে ছিনিয়ে নিল সুবেদারের হাতের চাইনিজ স্টেন গান। সেটা নিয়ে কাজী উঠে দাঁড়ালো ডিভানের ওপর। কেউ ভাবতেই পারেনি এই ধরনের একটা দুঃসাহসিক পদক্ষেপ নেবে কাজী। ডোন্ট মুভ, হ্যান্ডস আপ, গর্জে উঠল কাজী। তার স্টেন গান তখন ক্যাপ্টেন ও সুবেদারের দিকে তাক করা। অপ্রত্যাশিত ঘটনার বিহম্বল হয়ে সুবেদার ও ক্যাপ্টেন দুজনেই হাত তুলে দাঁড়ালো নিরুপায় হয়ে। কাজী আবার গর্জে উঠল, টেল ইউর ম্যান টু ড্রপ দেয়ার গানস, কুইক। ক্যাপ্টেন আদেশ দিল অন্যদের। সবাই হাতিয়ার ফেলে হাত উঁচু করে দাঁড়িয়ে রইল হতভম্ব হয়ে। হঠাৎ কাজী দেখতে পেল আর একজন খানসেনা খোলা দরজা দিয়ে ঢোকার জন্য এগিয়ে আসছে। মুহূর্তেই সিদ্ধান্ত নিল কাজী ফায়ার ওপেন করার। তার স্টেনগান গর্জে উঠল। ঘরের সব কয়জন খানসেনা এবং দরজার দিকে এগিয়ে আসা খানসেনাটি লুটিয়ে পড়ল গুলি খেয়ে। কাজী চিৎকার করে মুক্তিযোদ্ধাদের বলল, রান, রান ফর লাইফ, পালাও। বলেই সে নিজেও খোলা দরজা দিয়ে ফায়ার করতে করতে বেরিয়ে গেল বাইরের অন্ধকারে। কয়েক মুহূর্তের ঘটনা। বাইরে পাহারারত খানসেনাদের কিছু বোঝার আগেই অন্ধকারে মিলিয়ে গেল কাজী। তার পরনের লুঙ্গি কখন খুলে পড়ে গেছে টেরও পায়নি কাজী। প্রাণপণে পাঁচিলের পর পাঁচিল টপকে ছুটে চলেছে কাজী সম্পূর্ণ দিগম্বর অবস্থায়। অনেক দূর চলে এসেছে কাজী। তখনও শোনা যাচ্ছে গোলাগুলির অবিশ্রান্ত আওয়াজ। আজাদদের বাসার সীমানা থেকে কাজী তখন অনেক দূরে চলে এসেছে। হঠাৎ তার খেয়াল হলো সে সম্পূর্ণরূপে উলঙ্গ। এ অবস্থায় কি করা যায়? উলঙ্গ হয়ে রাস্তায় চলাচলও বিপদ। হঠাৎ ওর মনে হলো দিলু রোডে মুক্তিযোদ্ধা আলমদের বাড়ি, সেখান থেকেই কাপড় সংগ্রহ করে পালাতে হবে। ছুটে গিয়ে দরজার কড়া নাড়তেই জানালা দিয়ে মুখ বের করলো আলমের ছোট বোন। কাজীকে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দেখে ও ভরকে গেল। সংক্ষেপে কাজী সব ঘটনা খুলে বলে তাকে অনুরোধ করলো কিছু কাপড়ের বন্দোবস্ত করার জন্য। তড়িৎ গতিতে আলমের বোন আলমেরই এক গ্রন্থ কাপড় এনে দিল কাজীকে। আলম তখন গেছে মেলাঘরে অস্ত্রের অন্বেষায়। তন্নি উপস্থিত বুদ্ধি ও অসীম সাহসের বদৌলতে কাজী প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়েছিল সেই রাতে। দলের অন্য কেউই আজাদদের বাড়ি থেকে সে রাতে পালাতে পারেনি। সবাই ধরা পড়েছিল খানসেনাদের হাতে। পরে তাদের বন্দী অবস্থায় ধরে নিয়ে যাওয়া হয়েছিল ক্যান্টনমেন্টে। দেশ স্বাধীন হবার পর ওদের কারো কোনো হদিস পাওয়া যায়নি। আজাদের মা আজও আজাদের অপেক্ষায় রয়েছে। আর তার ধারণা ছেলে নিশ্চয়ই বেঁচে আছে।
এবং ফিরে আসবে একদিন। মাইক, তোমাকে ভুলবো না। জুড়ি উপত্যকার ধামাইটি স্টেটের গা ঘেঁষে লাঠিটিলা বিওপি, তারপর পাথরিয়া হিলসের ঘন সবুজ বন, ঠিক তার বিপরীতে মাই ৩-৪ দূরত্বে কুকিল মুক্তিবাহিনীর একটি ক্যাম্প। পরন্তু দুপুরের রোদের আমেজ উপভোগ করছিলাম তাঁবুর বাইরে একটি চেয়ার টেনে নিয়ে। চারিদিকে ছোট বড় টিলার আবর্তে ঘেরা কুকিগুল ক্যাম্প। প্রায় 450 মুক্তিযোদ্ধা রয়েছে এই ক্যাম্পে। ক্যাম্পের প্রায় মাঝখানের টিলাটাতেই আমাদের তাঁবু। যখনই এখানে আসি এ তাঁবুটাতেই আমি থাকি। অন্য সময় খালি থাকে আমার এই তাঁবুটা। সেদিন সারা ক্যাম্প জুড়ে নিঃশব্দ ব্যস্ততা। রাতে শেওলার কাছাকাছি একটি গুরুত্বপূর্ণ রেল সেতু ধ্বংস করার অপারেশন করা হবে। প্ল্যান চূড়ান্ত করা হয়ে গেছে। এখন সবাই যার যার দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে নিতে ব্যস্ত। গ্রুপ কমান্ডাররা সমস্ত প্রস্তুতির তদারকি করছে। আমি বসে বসে সব দেখছিলাম। হাতে ছিল গেরিলা যুদ্ধের ওপর জেনারেল গিয়াসের একটি বই। ছেলেদের প্রস্তুতির তৎপরতা দেখতে দেখতে একসময় বইটিতে ডুবে গিয়েছিলাম। হক ভাই, আপনার চা। বই থেকে মুখ তুলে চেয়ে দেখি মাইক ধুমায়িত 1 কাপ চা আমার সামনে ছোট্ট একটি টেবিলে রেখে দাঁড়িয়ে আছে। 14-15 বছরের এই বালক এই ক্যাম্পে আমি এলে আমার তদারকির কাজ করে। আমার থাকা খাওয়া সব দায়িত্বই পড়ে তার ওপর। এমনকি আমার নিরাপত্তার ব্যাপারেও ওই কর্তা হয়ে ওঠে। ছেলেটি কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়ার এক গৃহস্থ পরিবারের ছেলে। দেখতে বেশ ফুটফুটে, ঘন একরাশ লম্বা চুল তাকে আরো সুন্দর করে তুলেছে। তখনকার দিনে ঘাড় অবধি লম্বা চুলের ফ্যাশন। বয়স অল্প হলেও বেশ উপস্থিত বুদ্ধি ছিল ছেলেটার। চটপটে তড়িৎকর্মা ছেলেটাকে সবাই ভালোবাসত। আমারও বেশ প্রিয় হয়ে উঠেছিল ছেলেটি। সংগ্রামের প্রথমার্ধেই খান সেনারা তাদের গ্রাম জ্বালিয়ে দেয়। তাদের হানায় ওর পরিবারের সবাই প্রাণ হারায়। ওই একমাত্র বেঁচে যায় হায়েনাদের কবল থেকে। খান সেনাদের হাত থেকে প্রাণে বেঁচে গিয়ে এসে যোগ দিয়েছে মুক্তিযুদ্ধে। প্রাথমিক ট্রেনিংয়ের পর থেকেই রয়েছে কুকিতল ক্যাম্পে। প্রাণোচ্ছল, হাসিখুশি চঞ্চলতার মূর্ত প্রতীক মাইক। বয়সে ছোট, তাছাড়া আমার দেখাশোনা করে, তাই কোনো অপারেশনে যাবার সুযোগ হয়নি তার। এই নিয়ে ও ক্যাম্পের বিভিন্ন কমান্ডারদের কাছে অনেকবার আবদার তুলেছে, কিন্তু সবাই তাকে বুঝিয়ে বলেছে, তুই হক ভাইয়ের সাথে থাকিস। সেটা কি কম বড় কথা? হক ভাই তোকে বিশেষভাবে স্নেহ করেন। সেক্ষেত্রে তোর অপারেশনে যাবার কোনো প্রয়োজন নেই। হক ভাইয়ের খেয়াল রাখাই তোর দায়িত্ব। এরপর ওর আর কিছুই বলার থাকে না। তাদের আদেশ মান্য করে আমার সাথেই রয়েছে সে। ভাই, একটা কথা। কি বল? আপনি যদি বাবু ভাইরে কইয়া দেন, তবে আমি আইজ অপারেশনে যাইতে চাই। একরাশ মিনতি ঝরে পড়ছে তার দু চোখে। কি জানি মনে হলো, এতই যখন ওর ইচ্ছে, যাক আজ ও অপারেশনে। ঠিক আছে, ডাক বাবুকে। আমার জবাবটা তার জন্য বোধহয় অপ্রত্যাশিত ছিল। প্রথমটায় একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল মাইক, কিন্তু পর মুহূর্তেই দৌড়ে চলে গেল বাবুকে ডেকে আনতে। অল্পক্ষণ পরেই বাবুকে সঙ্গে নিয়ে ফিরে এলো সে। হক ভাই, আমাকে ডেকেছেন? হ্যাঁ, দেখ তো মাইককে তোমাদের সাথে নেওয়া যায় কিনা আজ রাতে। আপনি যখন হুকুম দিলেন তখন আর তো কিছু বলা যায় না। ঠিক আছে, ওকে আমার সেকশনেই ইনক্লুড করে নিব। বুদ্ধিমান মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু বুঝে ফেলেছিল মাইক যে করেই হোক আমাকে রাজি করিয়ে নিয়েছে আজ। হ্যাঁ, তাই কর। আমি বাবুকে জবাব দিয়ে আবার বইতে মনোযোগ দিলাম। বাবু মাইককে নিয়ে চলে গেল। এরপর ডুবে গিয়েছিলাম বইতে। কিছুক্ষণ পর চোখ তুলে তাকাতেই নজরে পড়ল মাইক। ওর অনেক দিনের না বলা ইচ্ছে আজ পূর্ণ হতে যাচ্ছে। সেই খুশিতে ওকে দেখলাম একটা হরিণ ছানার মতো সমস্ত ক্যাম্পে দৌড়ে কি যেন করছে। রাতে খাবার নিয়ে তাঁবুতে এলো ও। কিরে, কি দায়িত্ব দেয়া হয়েছে তোকে? এক্সপ্লোসিভ বইতে হইব আমার, বাবু ভাই কইছে, জবাব দিল মাইক। এক্সপ্লোসিভ বহন করার দায়িত্ব পেয়েই ও ভীষণ খুশি। চোখে মুখে সেটা স্পষ্টভাবে ধরা পড়েছে। জিজ্ঞাসা করলাম, কি খুশি তো? রাতে খাওয়ার পর অপারেশনে যাবার জন্য সবাই তৈরি হয়ে ফেল ইন হলো। আমি ওদের কমান্ডারের কাছ থেকে প্রস্তুতির রিপোর্ট নিয়ে শেষ নির্দেশ দিলাম। টার্গেটের কাছে আরভিতে পৌঁছে অ্যাসল্ট পার্টি আচমকা চার্জ করে। পাহারাদের কাবু করে সংকেত দেবার পর এক্সপ্লোসিভ পার্টি গিয়ে তাদের কাজ করবে। কভারিং পার্টি কাজ শেষ না হওয়া পর্যন্ত পাহারা দেবে। অপারেশন সাইট এবং বন্দি প্রহরীদেরকে একই সাথে তৈরি থাকবে যে কোনো রি-এনফোর্সমেন্টের মোকাবেলা করার জন্য। বড় লেখা থেকে খান সেনাদের
রিএনফোর্স পাঠাবার সম্ভাবনা রয়েছে। যাত্রা শুরু হলো। সময় মতোই টার্গেটের কাছে আরভিতে পৌঁছে গেলাম। নিঃশব্দে এগিয়ে গেল অ্যাসল্ট জিপি। আচমকা হামলায় ব্রিজের প্রহরীরা প্রথমে বাধা দেবার চেষ্টা করল, কিন্তু দুর্ধর্ষ গেরিলাদের প্রচণ্ড আক্রমণের মুখে পাহারারত খানসেনারা অল্প সময়ে আত্মসমর্পণ করতে বাধ্য হলো। গোলাগুলির শব্দে বড়লেখা থেকে ভারী 120 মিমি মর্টারের গোলাবর্ষণ শুরু হলো। প্রতিপক্ষের স্ট্রং পজিশন থেকে গোলাগুলো বিক্ষিপ্তভাবে প্রচণ্ড শব্দে ফেটে পড়ছে ব্রিজের চারদিকে। এর মাঝেই জানবাজ গেরিলারা এক্সপ্লোসিভ চার্জ লাগিয়ে উড়িয়ে দিল ব্রিজটা। এক প্রচণ্ড শব্দের সাথে সাথে ব্রিজটা ভেঙে টুকরো টুকরো হয়ে মুখ থুবড়ে পড়ল নদীর বক্ষে। একরাশ কালো ধোঁয়া ও অগ্নিকুণ্ড দিগন্তে উঠে সমস্ত জায়গাটাকে হঠাৎ করে আলোকিত করে আবার নিমেষেই নিভে গেল। বাতাস ভারী হয়ে উঠল পোড়া বারুদের গন্ধে। ব্রিজের কিছু অংশ তখনও জ্বলছে দাউ দাউ করে। যার যার দায়িত্ব শেষ করে সবাই পূর্ব নির্ধারিত আরভিতে এসে একত্রিত হলো। ফেল ইন করে কমান্ডাররা যার যার ক্ষয়ক্ষতির রিপোর্ট দিচ্ছে। বাবু সেকশন থেকে রিপোর্ট হলো 2 জন আহত হয়েছে। গোলার স্প্লিন্টারে 1 জন মিসিং। হু ইজ মিসিং? আমার প্রশ্নের তাৎক্ষণিক জবাব পেলাম না। আবার প্রশ্ন করলাম, বাবু হু ইজ মিসিং? মাইক, স্যার। স্তম্ভিত হয়ে গেলাম। রাতের নিঃশব্দতা ক্ষণিকের জন্য আমাকে যেন চেপে ধরল। ভেসে উঠল মাইকের প্রাণোচ্ছল হাসি খুশি মুখটা। অনেক অনুনয় অনুরোধের পরিপ্রেক্ষিতে আজ ওকে অপারেশনে আনার অনুমতি দিয়েছিলাম। কেমন যেন নিজেকেই ওর মৃত্যুর জন্য দায়ী মনে হচ্ছিল। বুকটা ভারী হয়ে উঠল। নিজের অজান্তেই 2 চোখ ফেটে পানির বন্যা নেমে এলো। দূরে তখন মর্টারের গর্জন শোনা যাচ্ছে। ওই মর্টারের শেল স্প্লিন্টারেই মৃত্যু হয়েছে মাইকের। ভরা নদী ভাসিয়ে নিয়ে গেছে তাকে। খুঁজে পাওয়া অসম্ভব তার মৃতদেহ। কিছুতেই নিজেকে সামলাতে পারছিলাম না। হক ভাই, ভারী গলায় বাবু আমায় সম্বোধন করল। ইয়েস। মুখ তুলে চাইলাম ওর দিকে। আমার চোখের পানি দেখে ও আমাকে জড়িয়ে ধরল। ক্রন্দনরত বাবু শরীরটাও কাঁপছে অনুভব করলাম। নিজেকে শক্ত করে নিয়ে বলে উঠলাম, টেক ইট ইজি, প্রিপেয়ার টু মুভ। আমার হুকুম পেয়ে সবাই যাত্রা শুরু করলো। বাবু আর আমি সবার পেছনে। ফিরে এলাম ক্যাম্পে। শুধু ফিরল না সবার প্রিয় মাইক। ফেরার পর সে রাতটা ব্যথাতুর মন নিয়ে জেগে রইলাম। কখন ভোর হয়ে গেল টেরও পেলাম না। হক ভাই, চা? না, মাইক নয়, সামনে দাঁড়িয়ে খোকন। আমার মনের অবস্থা বুঝে কোনো কথা না বলে চায়ের পেয়ালাটা টেবিলে রেখে নিঃশব্দে দাঁড়িয়ে কাঁদতে লাগলো খোকন। ওকে সান্ত্বনা দিয়ে আদেশ দিলাম ফজরের নামাজের জামাতের বন্দোবস্ত করতে। ও আদেশ পেয়ে বেরিয়ে গেল। ক্যাম্পেই সবাই জামাতে ফজরের নামাজ পড়ে মাইকের গায়েবী জানাজা পড়লাম। দেশকে স্বাধীন করার জন্য হাজারো শহীদদের সাথে মাইকও তার রক্ত স্বেচ্ছায় হাসি মুখে দিয়ে গেল দান। মাইক তার জীবন আহুতি দিয়ে আমাদের উপর দায়িত্ব দিয়ে গেল তার স্বপ্ন বাস্তবায়নের, সুখী স্বাধীন বাংলাদেশ কায়েম করার। এই দায়িত্ব কতটুকু সম্পূর্ণ করতে পেরেছি, এই প্রশ্নের সঠিক জবাব খুঁজে বেড়াচ্ছি আজও। উত্তর মেলেনি। মাইকের মতো লাখো শহীদ মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করার যে গুরু দায়িত্ব রয়েছে আমাদের উপর, সেই দায়িত্ব থেকে মুক্তি পাবো কবে? এই প্রশ্নের জবাব খুঁজে পেতে হবে আজ বেঁচে থাকা প্রতিটি মুক্তি সংগ্রামীকে। বীরঙ্গনা কোহিনূর, 4 নং সেক্টরের ফুলতলা ক্যাম্প। প্রায় 100 মুক্তিযোদ্ধা রয়েছে এই ক্যাম্পে। ক্যাম্প পরিদর্শনে এসেছি। দুপুরের খাওয়া পর্ব শেষ। তাঁবুতে বিছানায় শুয়ে অলস দুপুরে সময় কাটাচ্ছিলাম। মে আই কাম ইন স্যার? কে? জিজ্ঞাসা করতে তাঁবুতে ঢুকলো ফারুক। কি ব্যাপার ফারুক, কিছু বলতে? হক ভাই, কয়েকদিন ধরে জহির 2 দিনের জন্য ছুটি চাচ্ছে, সাথে 3টি গ্রেনেড নিয়ে যেতে চায়। জহির একজন সেকশন কমান্ডার, সাহসী গেরিলা। ছুটিতে যাবে তাতে আপত্তি নেই, কিন্তু সাধারণ নিয়মে কেউ ছুটিতে গেলে তাকে কোনো হাতিয়ার দেবার নিয়ম নেই। সব জেনে জহির গ্রেনেড চাচ্ছে কেন? আমার আদেশ ছাড়া জহিরকে গ্রেনেড দিয়ে ছুটিতে পাঠানো সম্ভব নয় বলেই ফারুক কথাটা আমার কাছে তুলেছে। আমিও কিছুটা আশ্চর্য হয়ে ভাবলাম, জহিরের মতো দায়িত্ববান ছেলে সব নিয়ম জেনেও গ্রেনেড নিয়ে যেতে চাচ্ছে কেন? বললাম, জহিরকে পাঠিয়ে দাও। অল্পক্ষণ পরেই এসে হাজির হলো জহির। কি ব্যাপার জহির, গ্রেনেড নিয়ে ছুটিতে যেতে চাচ্ছ কেন? স্যার, ভাবছিলাম ছুটিতে গিয়ে একটা অপারেশন করে ফিরব। জহির অত্যন্ত দায়িত্ববান ছেলে। অনেক অপারেশনে সে তার যোগ্যতা প্রমাণ করেছে। তাকে সব ব্যাপারেই বিশ্বাস করা চলে। স্বল্পভাষী জহির। বিয়ানীবাজার শেওলার মাঝখানে তাদের গ্রাম।
নিশ্চয়ই কোনো টার্গেটের সন্ধান পেয়েছে ও। সাধারণত মুক্তিযোদ্ধাদের নিজেদের নিরাপত্তার জন্যই তাদের আমরা ছুটিতে যাবার সময় কোনো হাতিয়ার সঙ্গে নিতে দেই না। টার্গেটটা কি জিজ্ঞাসা করলাম জহিরকে। খানসেনাদের আড্ডা, এর বেশি বিস্তারিত এই মুহূর্তে আপনাকে কিছু বলতে পারবো না স্যার। অপারেশন সফল হলে সবকিছু ফিরে এসে বলবো। কিছুদিন আগে জহির আরও একবার ছুটিতে গিয়েছিল দেশের বাড়িতে। সেই সময়ই ও নিশ্চিত কোনো খবর সংগ্রহ করে ফিরে এসেছে। আমি ভাবলাম, ঠিক আছে, তুমি যেতে পারো গ্রেনেড নিয়ে, তবে খুব সাবধানে থাকবে। আমি 2 দিন পর আবার আসব তোমার অপারেশনের ফলাফল জানতে। ফারুককে ডেকে জহিরকে গ্রেনেড সরবরাহ করে 2 দিনের জন্য ছুটি মঞ্জুর করে দেবার নির্দেশ দিয়ে চলে এসেছিলাম ফুলতলা থেকে। ঠিক 2 দিন পর ফুলতলায় আসা হলো না কাজের চাপে। এলাম কয়েকদিন পর। ক্যাম্পে এসে পৌঁছাতেই ক্যাম্প ইনচার্জ ফারুক এসে বলল, হক ভাই, জহির ভীষণ অসুস্থ, ফিরে আসার পর থেকেই ভীষণ জ্বর, মানসিকভাবে অপ্রকৃতস্থ। কি ব্যাপার, কি হয়েছে, খুলে বলো তো। আমার প্রশ্নে ফারুক কেমন যেন অস্বাভাবিক গম্ভীর হয়ে চুপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বলল জহিরের অপারেশনের কথা। খানসেনাদের ক্র্যাকডাউনের পরপরই জহির মুক্তিযুদ্ধে যোগ দেয়। পাক বাহিনী তাদের গ্রামে হানা দিলে স্থানীয় দালালদের কাছ থেকে ওরা জহিরের মুক্তিবাহিনীতে যোগদানের কথা জানতে পারে। তারা প্রতিশোধ নেবার জন্য তাদের বাড়িতে হামলা চালিয়ে জহিরের বাবা ও মাকে নির্মম নিষ্ঠুরতায় হত্যা করে তার ছোট ছোট 2 ভাইকে। বাপ মায়ের সামনেই শিশুদের হত্যা করে জল্লাদরা। তারা তার একমাত্র বোন কোহিনূরের ইজ্জত হরণ করে। তাদের সবাইকে গুলি করে মেরে যুবতী কোহিনূরকে বাঁচিয়ে রাখে তাদের পশু প্রকৃতি চরিতার্থ করার জন্য। এরপর থেকে প্রায় রাতেই এক সুবেদার তার সাঙ্গপাঙ্গদের সাথে করে আসে জহিরদের বাড়িতে আনন্দ ফুর্তি করার জন্য। অকথ্য নির্যাতনের শিকারে পরিণত হতে হয় কোহিনূরকে প্রায় প্রতি রাতে খানসেনাদের যৌন চাহিদা মেটাতে। গতবার ছুটিতে গিয়ে বোনের কাছ থেকে সবকিছু জানতে পারে জহির। সবকিছু শুনে জহির বোনের কাছে প্রস্তাব রেখেছিল তার সঙ্গে চলে আসার। রাজি হয়নি কোহিনূর। সে এই অত্যাচারের প্রতিশোধ নিতে চায়। এই কাজে জহিরের সাহায্য প্রার্থনা করে কোহিনূর। কোহিনূরের পরিকল্পনা কোনো একটি নির্দিষ্ট রাতে ও সুবেদার সাহেবকে ডেকে পাঠাবে। ওরা এলে তাদের খতম করতে হবে জহিরকে। কি সাংঘাতিক প্রস্তাব! এতে কোহিনূরেরও জীবনের ঝুঁকি রয়েছে। বোনের আবেদন মেনে নিতে চায়নি জহির, কিন্তু কোহিনূর তার সিদ্ধান্তে অটল। তার এক কথা, জহির তার প্রতিশোধ পরিকল্পনায় সাহায্য না করলে ও আত্মহত্যা করবে, কিন্তু জহিরের সাথে বর্ডার পেরিয়ে পালাবে না। তার দৃঢ় প্রতিজ্ঞায় অনেকটা বাধ্য হয়েই জহির রাজি হয় কোহিনূরের পরিকল্পনায় সাহায্য করতে। বোনকে কথা দিয়ে ফিরে এসেই গ্রেনেড নিয়ে ছুটিতে যাবার প্রস্তাব করে জহির। পরিকল্পনার কথা কাউকেই বলেনি জহির, শুধু বলেছে খানসেনাদের একটি আড্ডা তার টার্গেট। ও জানতো ওদের পরিকল্পনার পক্ষে আমি কিংবা ক্যাম্পের কেউ মত দেব না, তাই সে বিস্তারিত কিছুই বলেনি কাউকে। গ্রেনেড নিয়ে ফিরে যায় জহির। ওর বোনের সাথে গোপনে সাক্ষাৎ করার পর সেদিন রাতেই সুবেদার সাহেবকে ডেকে পাঠায় কোহিনূর। ঠিক হয় খানসেনারা এলে কোহিনূর ঘরের জানালা খুলে দেবে। ওরা পানাহার শেষে আমোদ ফুর্তিতে যখন ব্যস্ত হয়ে পড়বে, তখন আচমকা জহির বাইরে থেকে ঘরের মধ্যে ছুঁড়ে মারবে গ্রেনেড। কি সাংঘাতিক আত্মঘাতী পরিকল্পনা! কোহিনূরের প্ল্যান কার্যকরী হলে খানসেনাদের সাথে কোহিনূরেরও জীবন যাবে। জহিরের বিবেক কিছুতেই সায় দিচ্ছিল না নিজ হাতে বোনের জীবন নিতে, কিন্তু কোনো যুক্তি শুনতে রাজি নয় কোহিনূর। জীবন দিয়ে হলেও তার জিঘাংসা চরিতার্থ করবেই উপযুক্ত প্রতিশোধ নিয়ে। অটল সে তার প্রতিজ্ঞায়। অনেক চেষ্টা করেও জহির কোহিনূরকে এতটুকু নড়াতে পারেনি তার অটল সিদ্ধান্ত থেকে। কোহিনূরের দৃঢ়তার কাছে আত্মসমর্পণ করে জহির বাধ্য হয়েছে বোনের পরিকল্পনা মেনে নিতে। সন্ধ্যার একটু পরেই সুবেদার সাহেব তার 4 জন সঙ্গী নিয়ে এলো জহিরদের বাড়িতে। কোহিনূর ভালো খাবার দাবারের বন্দোবস্ত করেছে। সুস্বাদু খাবারের গ্রান ঘরের পেছনে অন্ধকারে লুকিয়ে থাকা জহিরের মনকে অশান্ত করে তুলল। এক অজানা বেদনায় জহির তখন সম্মোহিত। আকাশ পাতাল ভাবছে সে বাঁশের ঝাড়ে গোপনে বসে বসে। হঠাৎ করে ঘরের জানালাটা খুলে দিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়ালো কোহিনূর। জহির জানালা খোলার শব্দে মুখ তুলে দেখল কোহিনূরকে। তার একমাত্র আদরের বোন। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে কোহিনূরের কচি মুখটা। সে চেহারায় কলঙ্কের কোনো কালিমা নেই, পবিত্রতার স্নিগ্ধতায় ঐশ্বরিক এক সৌন্দর্যের ছাপ তার মুখে। তার দিকে চেয়ে থাকতে থাকতে জহিরের 2 চোখ বেয়ে অশ্রুধারা নেমে এলো। ক্ষণিকের জন্য জানালায় সেই মুখ ভেসে থেকে মিলিয়ে গেল। ঘরের ভেতর তখন চলছে এক নারকীয় উল্লাস পর্ব।
একটি মাত্র ছোট বোন জহিরের কোলে পিঠে করে মানুষ হয়েছে কোহিনূর। কত টুকরো টুকরো অতীত স্মৃতি এসে ভিড় করেছে জহিরের বেদনা বিধুর মনে। বেশ কিছু সময় কেটে গেল। জহির ডুবেছিল অতীত স্মৃতিতে। হঠাৎ রাত জাগা একটি পাখির ডাকে অতীত স্মৃতির জগৎ থেকে বর্তমানে ফিরে এলো জহির। হাত ঘড়িতে রাত তখন প্রায় 10টা। গ্রামাঞ্চল, মনে হচ্ছে গভীর রাত। আশেপাশের বাড়িগুলোতে নেমে এসেছে রাতের নিস্তব্ধতা। চারিদিকে নিবিড় অন্ধকার। রাতের স্তব্ধতা ভেঙে দিচ্ছে খানসেনাদের বেসামাল ফুর্তির হই হুল্লোড়। বাঁশঝাড়ে গা ঘেঁষে ছোট পুকুরটার এক কোণে জ্বলছে এক ঝাঁক জোনাকি। নিজেকে সামলে নিল জহির। অপারেশন এখনই শুরু করতে হবে। পায়ে পায়ে শিকারী বেড়ালের মতো ক্রলিং করে জানালার ঠিক নিচে পৌঁছে গেল জহির। কোমরের গামছার বাঁধন খুলে বের করলো দুটো তাজা গ্রেনেড। খানসেনাদের গলার সাথে ভেসে এলো কোহিনূরের চাপা হাসির শব্দ। থমকে গেল জহির, কিন্তু ভেঙে পড়ল না। মনকে শক্ত করে নিয়ে সে খুলে ফেলল গ্রেনেড দুটোর সেফটি পিন। 1, 2, 3, 4 ছুড়ে দিল গ্রেনেডগুলো খোলা জানালা দিয়ে ঘরের ভেতর। পর মুহূর্তেই গড়িয়ে কভার নিল পুকুরের খাদে। কয়েক সেকেন্ডের ব্যাপার। মাটি কাঁপানো আওয়াজের সাথে সাথে শোনা গেল মৃত্যু পথযাত্রী লোকেদের আর্তনাদ। কোহিনূরের গলাও শুনতে পেল জহির পশুদের আর্তনাদের সাথে। আস্তে উঠে দাঁড়ালো জহির। এগিয়ে গিয়ে জানালা দিয়ে ভেতরের দৃশ্য দেখতেই চোখে পড়ল ক্ষত বিক্ষত 5টা পুরুষ ও একটা নারী দেহের অবশিষ্ট ছড়িয়ে আছে ঘরের মেঝেতে। দূরে কিছু লোকজনের আওয়াজ শোনা গেল। প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজে জেগে উঠেছে ঘুমন্ত গ্রামবাসী। পালাতে হবে জহিরকে। এক মুহূর্ত আর থাকা নিরাপদ নয়। ছুটে পালিয়ে এলো মুক্তিযোদ্ধা জহির তার একমাত্র ছোট বোনের শেষ ইচ্ছা পূরণ করে। মোহগ্রস্ত অবস্থায় ক্যাম্পে ফিরে এলো জহির। ক্যাম্পে ফিরেই সম্পূর্ণভাবে ভেঙে পড়ল সে। ফারুককে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে অসীম সাহসী বীর মুক্তিযোদ্ধা অপ্রকৃতস্থ জহির। সবকিছুই খুলে বলে ফারুককে। পারলাম না ফারুক বোনকে নিরস্ত্র করতে। তার শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হলো। তখন থেকেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছে জহির। প্রচণ্ড জ্বর, সাথে এলোমেলো প্রলাপ বকে চলেছে জ্বরের ঘোরে অবিশ্রান্ত। সবকিছু শুনে স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি। কি অদ্ভুত সাংঘাতিক ঘটনা। মাথা নিচু করে ভাবছিলাম আত্মত্যাগী কোহিনূরের কথা, যে স্বেচ্ছায় মৃত্যুবরণ করে নিয়েছিল দেশের শত্রুদের খতম করার জিঘাংসায়। ভাবছিলাম জহিরের কথা। কি ইস্পাত কঠিন চরিত্রের অধিকারী ছেলে জহির। হায়নাদের নিধন করতে গিয়ে নিজের একমাত্র ছোট বোনের আহুতি দিতে এতটুকু কাঁপেনি তার মন। কোহিনূরের জীবনাহুতি জহিরের ত্যাগের কতটুকু প্রতিদান দিতে পেরেছি আমরা স্বাধীন জাতি হিসেবে? কি স্বীকৃতি দিয়েছে স্বাধীন বাংলাদেশ তাদের আত্মত্যাগের? গোজাডাঙ্গার না ভোলা স্মৃতি। পশ্চিমবঙ্গের 24 পরগনার সীমান্তবর্তী শহর বসিরহাট। শহরের প্রান্ত ঘেঁষে বয়ে চলেছে ইছামতি নদী। নদীর অপর তীরে গোজাডাঙ্গা বিএসএফের মোর্চা। বিএসএফ মোর্চা ছাড়িয়েছে সীমান্ত বরাবর একটা বাঁধ। বাঁধ পেরিয়ে গেলেই সীমান্তের ওপারে ভোমরা বিওপি। বাঁধটাতে স্থাপন করা হয়েছে মুক্তিযোদ্ধাদের দুর্ভেদ্য ডিফেন্স। বাঁধের অদূরেই একটি আম্রকুঞ্জে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন আমার ঘনিষ্ঠ বন্ধু ও একজন দুর্ধর্ষ মুক্তিযোদ্ধা। প্রায় 5 মুক্তিযোদ্ধা নিয়ে গোজাডাঙ্গা ক্যাম্প। পূর্ব পাকিস্তানের সীমান্তের ভেতর বাঁধের ওপর মুক্তিযোদ্ধাদের দুর্ভেদ্য ডিফেন্সকে উৎখাত করার বারংবার হামলাকে ব্যর্থ করে দিয়ে স্বাধীন বাংলাদেশের পতাকা সমুন্নত রেখেছে জানবাজ মুক্তিযোদ্ধারা। এপ্রিল মাস থেকে মুক্তিযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত এই অবস্থান থেকে অনেক চেষ্টা করেও খানসেনারা স্বাধীন বাংলাদেশের পতাকা নামাতে পারেনি। তাদের প্রত্যেকটি আক্রমণকে বিপর্যস্ত করে দিয়েছে মুক্তিযোদ্ধারা। আমি তখন 8 নং সেক্টরে গেরিলা অ্যাডভাইজার হিসেবে কাজ করছিলাম। হঠাৎ একদিন ক্যাপ্টেন সালাউদ্দিন জরুরি তলব করে পাঠালো। বনগাঁ হেডকোয়ার্টার্স থেকে বন্ধু ও সহযোদ্ধা সিএসপি কামাল সিদ্দিকীকে সঙ্গে নিয়ে গিয়ে উপস্থিত হলাম গোজাডাঙ্গায়। সেখানে পৌঁছে দুপুরের খাওয়া খেয়ে বসলাম আমি, সালাউদ্দিন ও কামাল। জরুরি তলবের কারণ জিজ্ঞাসা করলাম সালাউদ্দিনকে। ও বলল একটা কঠিন অপারেশনের কথা ভাবছে সে। ওই ব্যাপারে আমার সাথে পরামর্শ করার জন্যই ডেকেছে আমাকে। অপারেশনটা জটিল ও দুরূহ। ভোমরা থেকে 5 মাইল ভেতরে মাহমুদপুরে গ্রামের স্কুল প্রাঙ্গণে পাক আর্মির কোম্পানি হেডকোয়ার্টার্স। সেটাকে রেড করার কথা ভাবছে সালাউদ্দিন। উত্তম প্রস্তাব। একটা শক্তিশালী ফাইটিং পেট্রোল নিয়েই এই অপারেশন করতে হবে। সালাউদ্দিন মেনে নিল আমার প্রস্তাব।
ঠিক হলো, 50 জনের একটা ফাইটিং পেট্রোল নেওয়া হবে। হাতিয়ার হিসেবে থাকবে এলএমজি, স্টেন গান এবং রকেট লঞ্চার। দলের 2/3 দিয়ে গঠিত হবে ফাইটিং গ্রুপ, 1/3 দিয়ে গঠন করা হবে কাভারিং গ্রুপ। গোয়েন্দাদের খবর অনুযায়ী ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সকে পাহারা দিচ্ছে 2টি প্লাটুন। হেডকোয়ার্টার্স কোম্পানির 3য় প্লাটুনটি এগিয়ে এসে বিওপি থেকে মাহমুদপুর যাবার একমাত্র রাস্তার ওপরে পজিশন নিয়ে অবস্থান করছে। ঠিক হলো, মূল সড়ক দিয়ে যাওয়া হবে না, শত্রুপক্ষের ডিফেন্স এড়িয়ে সোজা টার্গেটে পৌঁছাতে হবে আমাদের। বাঁধের পর বিশাল এলাকা নিয়ে বিস্তৃত দাঁত ভাঙার বিল। সাপদ সংকুল পদ্ম ও শাপলায় ছাওয়া দাঁত ভাঙার বিলের কোথাও কোমর পানি, আবার কোথাও গলা পানি। জলজ উদ্ভিদের দাম ঠেলে নৌকায় যাওয়া সম্ভব নয়, যেতে হবে হেঁটে। বর্ষাকাল, বিলের এক প্রান্ত থেকে অপর প্রান্তের হদিস মেলা ভার, তার উপর দিয়ে হেঁটে পাড়ি দিতে হবে। সাথে অবশ্য থাকবে অভিজ্ঞ গাইড। বিপদসংকুল জেনেও এই পথই এখতিয়ার করার সিদ্ধান্ত নিলাম আমরা। এই পথে গেলেই সম্ভব হবে খান সেনাদের চোখে ধুলো দিয়ে টার্গেটে পৌঁছানো। ঠিক হলো, রাত 10টায় যাত্রা শুরু করা হবে। টার্গেট অ্যাটাক করা হবে শেষ রাতের দিকে। দুপুরের পরই আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল। সন্ধ্যার আগেই শুরু হলো বৃষ্টি। কালো আকাশ চিরে বিদ্যুৎ ও বর্গের ঘনঘটা, ঝড়ো হাওয়া এবং বৃষ্টি, এর মাঝেই যেতে হবে আমাদের। প্রাকৃতিক দুর্যোগ আমাদের জন্য আল্লাহ তাআলার রহমত। এই ধরনের দুর্যোগ আমাদের টার্গেটে নিরাপদে পৌঁছাতে সাহায্য করে। ঠিক হলো, আমি হব ফাইটিং গ্রুপ কমান্ডার, সালাউদ্দিন হবে কাভারিং গ্রুপ কমান্ডার। যদি আমাদের কোনো বিপদ ঘটে তবে কামালের নেতৃত্বে যাবে রিইনফোর্সমেন্ট আমাদের সাহায্যার্থে। সময় মতো রাত 10টায় দুর্যোগের মধ্যেই বিসমিল্লা বলে শুরু হলো আমাদের যাত্রা। গাইড চলেছে আগে আর আমরা সবাই চলেছি নিঃশব্দে তার পেছনে। প্ল্যানিং করার সময় হেঁটে বিল পাড়ি দেবার ব্যাপারটা যত সহজ মনে করেছিলাম, বাস্তবে ঠিক ততটাই কঠিন প্রতিপন্ন হলো। অত্যন্ত দুর্গম পথ, কোমর পানি, গলা পানি, নিচে নরম কাদা আর কাটার দাম। এর মধ্যে দিয়ে নিজেকে বয়ে নিয়ে যাওয়া অতি কষ্টকর। কাটার আঁচড়ে পা দুটি ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল। প্রথম প্রথম অসহ্য যন্ত্রণা হচ্ছিল, কিন্তু কিছু দূর অতিক্রম করার পর পা দুটো প্রায় যেন চেতনাহীন হয়ে পড়ল। ফলে যাওয়া যন্ত্রণা অনেকটা গাসোয়া হয়ে এলো। মুখ বুজে এগিয়ে চলছিলাম। মাথার ওপর কালো মেঘে ঢাকা আকাশ, বাতাসের শোষ শব্দ, আচমকা বিদ্যুৎ ও কানফাটা বজ্রের গর্জন। বিদ্যুতের আলোয় আমরা পথ দেখে এগোচ্ছিলাম। পথের শেষ নেই। দুর্গম প্রকৃতির সাথে যুদ্ধ করে এগিয়ে চলছি আমরা, এক আকাশ বৃষ্টি মাথায় করে। চারিদিকে অন্ধকার, ঝড় বৃষ্টির আলোড়ন, বিলের পানির ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। মাঝে মাঝে আমাদের পায়ের শব্দে উড়ে যাচ্ছে দাম কুচুরিতে লুকিয়ে থাকা কোনো নাম না জানা পাখি। পদ্ম শাপলার ঝোপে কোথাও জ্বলছে আর নিচ্ছে আলোয়। এভাবে প্রায় 4 ঘন্টা এক নাগারে হেঁটে আমরা বিল পেরিয়ে একটা গ্রামে এসে পৌঁছালাম। গ্রামের প্রায় সবগুলো বাড়ি দেখলাম খালি। গাইড জানালো বর্ডার এলাকার গ্রাম। খান সেনাদের অত্যাচারে সবাই পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছে সীমান্তের ওপারে শরণার্থী শিবিরে। এই গ্রামটার পরে মাহমুদপুর। রাত যখন 2টোর বেশি, একটি খালি ঘরে আমরা সবাই কিছুক্ষণ বিশ্রাম নেবার জন্য অবস্থান গ্রহণ করলাম। সেই বাড়িটাকে ঠিক করা হলো আমাদের আরভি হিসেবে। কিছুক্ষণ বিশ্রামের পর আমি ও সালাউদ্দিন আরও 2জনকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম টার্গেট রেকি করতে। গাইড রয়েছে সাথে, ও আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। গভীর রাত, তাই সমস্ত গ্রামটাতেই কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। 2-1টা কুকুর পথে ঘেউ ঘেউ করে উঠল, এছাড়া আর কোনো সারা শব্দ ছিল না। আমরা অতি সন্তর্পণে এগিয়ে চললাম বাড়িঘরের মধ্য দিয়ে, পায়ে চলার পথ দিয়ে। আধ ঘন্টার মাঝেই পৌঁছে গেলাম মাহমুদপুর গ্রামের স্কুল ঘরের কাছে। একটা দোতলার টিনের ঘর, ঘরটি দক্ষিণমুখী। সামনে একটি মাঠ, সেখানে রয়েছে 7-8টি তাঁবু। মাঠের প্রান্ত ঘেঁষে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা পশ্চিম দিকে সোজা চলে গেছে ভোমরা পর্যন্ত। রাস্তার পর রয়েছে একটি দিঘি। দিঘির উত্তর পাড়টা মাঠের মুখোমুখি, বেশ উঁচু। ঠিক করলাম ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা পার হয়ে ফাইটিং গ্রুপ পজিশন নেবে দিঘির পারে। সেখান থেকে আচমকা হামলা পরিচালনা করা হবে রকেট লঞ্চারের সাহায্যে। কভারিং গ্রুপ ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তাকে কভার করে স্কুল ঘরের পশ্চিম ও পূর্ব দিকে অবস্থান নিয়ে প্রস্তুত থাকবে যে কোনো রিইনফোর্সমেন্টের মোকাবেলা করার জন্য। একই সাথে তারা খতম করবে পলায়নকারী খান সেনাদের। রেকি শেষে আমরা ফিরে এলাম আরভিতে। পরিকল্পনা অনুযায়ী আমরা 2টি ভাগে বিভক্ত হয়ে পৌঁছালাম টার্গেটে। আমি আমার দল নিয়ে রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম দিঘির পাড়ের নির্দিষ্ট জায়গায়। সালাউদ্দিনরা পৌঁছে গেল তার নির্দিষ্ট জায়গায়। রাত তখন 3:45। সবাই শেষবারের মতো যার যার হাতিয়ার চেক করে তাক করে থাকলো চূড়ান্ত অর্ডারের জন্য।
হুকুম দিলাম, ফায়ার। সঙ্গে সঙ্গে দুটি লঞ্চার থেকে বেরিয়ে গেল দুটি রকেট। অব্যর্থ নিশানা। সম্পূর্ণ স্কুলটা আগুনের পিণ্ড হয়ে জ্বলে উঠল। একই সাথে এলএনজিগুলো অবিশ্রান্ত গুলি বর্ষণ করে চলল তাঁবুগুলো লক্ষ্য করে। রকেট লেগে তাঁবুগুলোতেও আগুন ধরে গেল। শত্রুদের মধ্যে মরণের হাহাকার শুনতে পেলাম। তাদের তরফ থেকে কিছু পাল্টা ফায়ারিংও হলো, তবে সেটা অল্পক্ষণের জন্য। দৌড়াদৌড়ি হচ্ছে দেখতে পেলাম। আহত ব্যক্তিদের যন্ত্রণার কাট্টানিও শুনতে পেলাম। হঠাৎ করে সালাউদ্দিনের গ্রুপের ফায়ারিংয়ের আওয়াজ শুনতে পেলাম। বুঝতে পারলাম পালিয়ে যাবার চেষ্টা যারা করেছিল তাদের খতম করছে সালাউদ্দিনের দল। টার্গেট নিউট্রালাইজড হয়ে গেল। আমাদের দখলে চলে এলো পুরো হেডকোয়ার্টার্স। কোম্পানি কমান্ডার সহ বেশ কয়েকটি মৃত সৈনিকের লাশ খুঁজে পেলাম। প্রায় 11 জন আহত সৈনিককে বন্দী করা হলো। বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র কবজা করলাম আমরা। পূবের আকাশ তখন কিছুটা ফর্সা হয়ে এসেছে। আমরা ফিরে এলাম আমাদের ক্যাম্পে। ফিরে এসে দেখি কামাল অধীর আগ্রহ এবং উৎকণ্ঠা নিয়ে আমাদের ফেরার অপেক্ষায় রয়েছে। তার কাছ থেকে জানতে পারলাম আমাদের অপারেশনের আগুনের পিণ্ড গোজাডাঙ্গার ক্যাম্প থেকেও দেখা গেছে পরিষ্কার। গোলাগুলির শব্দও শোনা গেছে। অপারেশনের সাফল্য অতি উত্তম। প্রাতরাশের ব্যবস্থা করা হয়েছিল সেদিন। আমাদের রেইডের সাফল্য অত্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠে পাক বাহিনী। প্রতিহিংসার জিঘাংসায় 1 সপ্তাহের মধ্যে দুবার ব্রিগেড অ্যাটাক পরিচালিত করে ওরা আমাদের গোজাডাঙ্গা ডিফেন্সের ওপর। লোমহর্ষক সংঘর্ষ ঘটে। প্রচুর হতাহত হয় দুপক্ষেই। মুক্তিযোদ্ধাদের হাতিয়ারের নল অবিশ্রান্ত ফায়ারিংয়ের ফলে ফেটে চৌচির হয়ে যায়। তবুও পিছু হটেনি একজন মুক্তিযোদ্ধাও। প্রচণ্ড আক্রমণকে প্রতিবারই পাঞ্চাল করে দেয় ওরা। বিশাল ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে দুবার হানাদার বাহিনীর আক্রমণ ব্যর্থ হয়ে যায়। মুক্তিযোদ্ধাদের এক কথা, সবাই প্রাণ দেবে কিন্তু পিছু হটবে না কিছুতেই। বাংলার মাটিতে স্বাধীন বাংলাদেশের পতাকা সমুন্নত রাখবে যে কোনো ত্যাগের বিনিময়ে। তাদের ত্যাগ, তিতিক্ষা, আত্মপ্রত্যয় ও অকুতভয় চারিত্রিক দৃঢ়তার কাছে মাথা নিচু করতে বাধ্য হয়েছিল পরাক্রমশালী হানাদার প্রতিপক্ষকে। সংগ্রামকালে মুক্তিযোদ্ধাদের মাঝে যে অসীম প্রাণশক্তি ও দেশপ্রেমের সৃষ্টি হয়েছিল তা স্বাধীন বাংলাদেশে স্বীকৃতি লাভ করেনি। ক্ষমতাসীন তৎকালীন সরকারের বিশ্বাসঘাতকতায় তারুণ্যের সেই অমূল্য জীবনী শক্তিকে হতাশার অন্ধগলিতে পথভ্রষ্ট করে দেয়া হয় অতি কৌশলে। যুদ্ধোত্তর বাংলাদেশের সুষ্ঠু পরিকল্পনার মাঝে মুক্তিযোদ্ধাদের দেশ করার কাজে না লাগিয়ে দলীয় স্বার্থ ও বিদেশি প্রভুদের নীল নকশা বাস্তবায়ন করার স্বার্থে ৭১-এর চেতনাকে নস্যাৎ করে দেয়া হয়। মুক্তিযোদ্ধাদের চরিত্র হনন করে জাতীয় জীবনের মূল ধারা থেকে তাদের সরিয়ে রাখা হয়। সেই বিশ্বাসঘাতকতার জের জাতি বয়ে চলেছে আজও। যারা জীবন বাজি রেখে দেশ স্বাধীন করেছে, দেশের পুনর্গঠনের অধিকার মূলত হওয়া উচিত ছিল তাদেরই, কিন্তু তাদের সেই ন্যায়সঙ্গত অধিকার থেকে মুক্তিযোদ্ধাদের বঞ্চিত করার ফলে স্বাধীনতা-উত্তর বাংলাদেশ ক্রমান্বয়ে নিক্ষিপ্ত হয় অবক্ষয় ও নৈরাজ্যের আবর্তে। যে আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্নে উদ্বুদ্ধ হয়ে জনগণ ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতা সংগ্রামে, অনেক ত্যাগের বিনিময়ে ছিনিয়ে এনেছিল স্বাধীনতার সূর্য, সেই আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন আজও সুদূর পরাহত মরীচিকা মাত্র। কুলাউড়া এবং বড়লেখার মধ্যে অবস্থিত জুরি ভ্যালি, পাথারিয়া হিলসের গা ছুঁয়ে জুরি ভ্যালি। সমস্ত ভ্যালিটাই ছোট বড় টিলায় ভরা। টিলাগুলো ছেয়ে আছে সবুজ চা বাগানে। অনেকগুলো চা বাগানের সমন্বয়ে গড়ে ওঠা জুরি ভ্যালি একটি সমৃদ্ধশালী জনপদ। চা বাগানগুলোর মধ্যে ধামাই টি স্টেটটাই সবচেয়ে বড়। জুরি ভ্যালির মধ্যমণি ধামাই টি স্টেট। এই স্টেটে রয়েছে বড় আকারের একটি টি প্রসেসিং ফ্যাক্টরি। আশেপাশের চা বাগানের চাও প্রক্রিয়াজাত করা হয় এই ফ্যাক্টরিতে। সিদ্ধান্ত নেওয়া হলো এটাকে ধ্বংস করতে হবে। কাজটি সহজ নয় মোটেও। গুরুত্বপূর্ণ এই ফ্যাক্টরিকে কার্যকর রাখার জন্য কড়া পাহারার বন্দোবস্ত করা হয়েছে। জুরি বাজারে স্থাপন করা হয়েছে খান সেনাদের ক্যাম্প। সেখান থেকে পাক বাহিনী সার্বক্ষণিক দৃষ্টি রেখেছে ধামাই গার্ডেনের ফ্যাক্টরি এবং লাঠিটিলা বিওপির ওপর। ফ্যাক্টরিকে ঘিরে থাকে প্রায় ৩০-৪০ জন রাজাকারের একটি সশস্ত্র প্লাটুন। যে কোনো অবস্থায় এই প্লাটুনকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত খান সেনারা। ফ্যাক্টরি ধ্বংস করার দায়িত্ব গ্রহণ করেছে গেরিলা কমান্ডার ফারুক, আতিক এবং মাসুদ। ফারুক এবং মাসুদ জুরি ভ্যালির ছেলে। সমস্ত এলাকাটাই তাদের নখদর্পণে। আতিক বিয়ানীবাজারের ছেলে হলেও জুরি এলাকার সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান রয়েছে। তাছাড়া আতিক একজন অভিজ্ঞ ও বিচক্ষণ এক্সপ্লোসিভ এক্সপার্ট। বেশ কিছুদিন যাবৎ গুপ্তচরদের মাধ্যমে প্রয়োজনীয় সব তথ্যই সংগ্রহ করা হয়েছে। ঠিক করা হয়েছে শনিবার রাতে অপারেশন চালানো হবে, কারণ শনিবার রাত ক্লাব নাইট। সমস্ত অফিসাররা তাদের স্ত্রী ও বান্ধবীদের নিয়ে সে রাতে ক্লাবে পানাহার ও আনন্দ ফুর্তিতে মেতে থাকবে। তাদের সাথে যোগ দিবে
পাকিস্তান সেনাবাহিনীর অফিসারবৃন্দ। পরদিন ছুটি, ফ্যাক্টরি থাকবে বন্ধ, তাই নিরাপত্তায় নিয়োজিত পাহারাদারদের মধ্যে কিছুটা শিথিলতা থাকাটাই স্বাভাবিক। জুরিবাজার থেকে প্রায় 112 কিলোমিটার দূরে একটি টিলার ওপর ফ্যাক্টরি, চারিদিকে দেয়াল দিয়ে ঘেরা, একটি মাত্র গেট। সেখানে রয়েছে সার্বক্ষণিক সশস্ত্র প্রহরী। গেটের ভেতর ফ্যাক্টরির উঠোনে তাঁবু গেড়ে প্রহরীদের স্থায়ী থাকার ব্যবস্থা করা হয়েছে। রাত 10টার মধ্যেই গার্ডেনের জেনারেটর বন্ধ করে দেওয়া হয়। বৈদ্যুতিক আলো নিভে যাবার পর পুরো ভ্যালিটাই অন্ধকার হয়ে যায়। শনিবার রাতেই শুধু ব্যতিক্রম, সে রাতে জেনারেটর অন থাকে মাঝরাত, এমনকি শেষ রাত পর্যন্ত। তবে গার্ডেনের অন্যান্য জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে শুধুমাত্র ক্লাবটাকেই আলোকিত করে রাখা হয় সেই রাতে, যতক্ষণ পর্যন্ত ক্লাব নাইট শেষ না হয়। মেশিন ঘরটাকে চারিদিকে ঘিরে রয়েছে চা বাগান। ঠিক হলো, আতিক ও ফারুক পরিচালনা করবে মূল অপারেশন। অপরদিকে মাসুকের নেতৃত্বে গেরিলাদের একটি দল আচমকা অভিযান চালাবে ক্লাবের ওপর। এতে করে কর্তব্য ব্যক্তিদের সবাই ক্লাবে মুক্তিবাহিনীর হাত থেকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে। ডেকে পাঠাবে খানসেনাদের বাজার থেকে। এভাবেই সবাই যখন ক্লাব ও তাদের জীবন বাঁচাতে ব্যস্ত হয়ে পড়বে, তখন ফারুক ও আতিক চালাবে তাদের মূল অভিযান। রাত 9টায় ওরা সবাই যার যার লক্ষ্যস্থলে পৌঁছে গেল। রাত 12টায় অপারেশন শুরু হবে। আমরা সবাই কুকিতল ক্যাম্পে অধীর আগ্রহে বারুদ ফাটার শব্দের প্রতীক্ষায় বসে থাকলাম। আমাদের ক্যাম্প থেকে প্রায় মাইল 3 দূরত্বে ফ্যাক্টরি। সেখানে বিস্ফোরণ ঘটলে সেটা সহজেই শুনতে পাবো, গোলাগুলির আওয়াজও শুনতে পাবো পরিষ্কার। রাত 12টা বাজার বেশ আগেই ফারুক ও আতিক তাদের দল নিয়ে ফ্যাক্টরির গেটের কাছে পৌঁছে গেল। গেটের অল্প দূরে চা ঝোপের ভেতরে অবস্থান নিল তারা। গেটে পাহারা দিচ্ছে একজন সেন্ট্রি। সেন্ট্রিকে নিঃশব্দে খতম করতে হবে কমান্ডো কায়দায়। আতিককে সঙ্গে নিয়ে ফারুক অতি সন্তর্পণে হামাগুড়ি দিয়ে সরে গিয়ে অবস্থান নিল প্রাচীরের এক প্রান্তে। বাকি সবাই নিঃশব্দ হয়ে বসে থাকলো চা ঝোপের ভেতরে। প্রাচীরের প্রান্তে পৌঁছে ফারুক আতিককে নিচু গলায় বলল, তুই আমাকে কভার কর, আমি যাচ্ছি সেন্ট্রিকে খতম করার জন্য। আতিক তার স্টেনগান নিয়ে তৈরি হলো। ফারুক তার স্টেনগানকে পিঠের ওপর ফেলে ধারালো কমান্ডো ড্যাগারটা হাতে নিয়ে শিকারী বেড়ালের মতো নিঃশব্দে ক্রলিং করে এগিয়ে চলল দেয়ালের গা ঘেঁষে। আতিক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে অবলোকন করতে থাকলো সেন্ট্রির গতিবিধি। ফারুক ক্রলিং করছে কিছু দূর আর থামছে। এভাবে সে পৌঁছে গেল সেন্ট্রিটার কাছে। সেন্ট্রি কিছু টের পেল না। ফারুকের কাছ থেকে সেন্ট্রির অবস্থান মাত্র 4-5 হাত। হঠাৎ আচমকা উঠে পেছন থেকে ফারুক এক হাতে চেপে ধরল সেন্ট্রির গলা আর এক হাতে ঢুকিয়ে দিল কমান্ডো ড্যাগারটা তার পেটে। মৃত্যু যন্ত্রণায় অস্পষ্টভাবে আর্তনাদ করে উঠল সেন্ট্রি, কিন্তু ফারুকের শক্ত হাতের নিষ্পেষণে তার গলা থেকে কোনো শব্দ বেরুল না। ফারুক নিঃশব্দে তাকে টেনে নামিয়ে আনলো একটা চা ঝোপের মধ্যে। আতিক ততক্ষণে দলের অন্যান্যদের নিয়ে এসেছে ফারুকের জায়গায়। ফারুকের পাশেই পড়ে আছে সেন্ট্রির নিথর দেহ। ভেতরের পাহারাদারদের কেউ কিছুই আঁচ করতে পারল না। অতঃপর অতি সহজেই ওরা ঢুকে পড়ল ফ্যাক্টরিতে। তাঁবুতে ঘুমন্ত অবস্থায় বাকি রাজাগারদের নিরস্ত্র করতে তাদের কোনো বেগ পেতে হলো না। তাদের নিরস্ত্র করে ওরা তড়িৎ গতিতে বারুদ লাগাতে লাগলো মেশিন ঘরে। আতিকের নির্দেশনায় হঠাৎ রাতের নিস্তব্ধতা ভেদ করে শোনা গেল ফায়ারিংয়ের আওয়াজ। ওরা বুঝতে পারল এ ফায়ারিং করেছে মাসুকের দল। অল্পক্ষণের মধ্যেই চার্জ লাগানোর কাজ শেষ হলো। আতিক সবকিছু তদারক করে প্রেস করল ডেটোনেটর। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল পুরো ভ্যালিটা, আর একই সাথে একটা আগুনের কুণ্ডলি হয়ে উড়ে গেল ধামাই ফ্যাক্টরি। পুরো মেশিন ঘরটা ভেঙে গুঁড়িয়ে পরিণত হলো কংক্রিট ও লোহালক্করের একটা আবর্জনার স্তূপে। আমরা শুনতে পেলাম বিস্ফোরণের প্রচণ্ড শব্দ। বুঝলাম অপারেশন সফল হয়েছে। বিস্ফোরণের কিছুক্ষণ পর ক্লাবের দিক থেকে ফায়ারিংয়ের আওয়াজও থেমে গেল। ভোর 5টার দিকে ওরা সবাই ফিরে এলো ক্যাম্পে বিজয়ী হয়ে। পূবের আকাশে উষার আলোকে তখন রাঙা হয়ে উঠেছে। 71-এর জানবাজ দামান মুক্তিযোদ্ধারা আজ অসহায়, নিস্তেজ, দুর্বল, নেতিবাচক হতাশার আবর্তে নিষ্পেষিত, জীবনযুদ্ধে পরাজিত, রাজনৈতিক চক্রান্তের শিকারে পরিণত হয়ে স্বাধীনতা উত্তর বাংলাদেশের জাতীয় মুক্তি ও দেশ পুনর্গঠনের ক্ষেত্রে অগ্রণীর ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে তারা। এ ব্যর্থতার দায়মুক্ত হবার জন্য সমস্ত চক্রান্তের জাল ছিন্ন করে জনগণের মুক্তি সংগ্রাম 71-এর চেতনায় আবার তাদের এগিয়ে আসতে হবে অগ্রণীর ভূমিকায়। 14 কোটি দেশবাসীকে দেখাতে হবে মুক্তির পথ, সত্যের পথ, সাম্যের পথ।
জাতীয় স্বার্থের পরিপন্থী নেতিবাচক চিন্তা চেতনার উদ্দেশ্যমূলক প্রচারণার রাহুগ্রাস থেকে বেরিয়ে এসে জাতীয়তাবাদী সংগ্রামে আবার তাদের ইতিবাচক ভূমিকা রাখার অঙ্গীকারের শপথ নিতে হবে। এ দায়িত্ব গ্রহণের ব্যর্থতা দেশ ও জাতির অস্তিত্বকে করে তুলবে বিপন্ন, ভবিষ্যৎ হয়ে উঠবে অনিশ্চিত। মৃত্যুর মুখোমুখি। জুলাইয়ের শেষ। পাথারিয়া হিলস, জুরি, বড়লেখা, বিয়ানীবাজার, শ্যাওলা উপত্যকার বেশিরভাগ অংশ, এমনকি লাঠিটিলার অধিকাংশ মুক্তিবাহিনী দখল করে নিয়েছে। কিছুদিন আগে লাঠিটিলা বিওপিতে প্রচণ্ড আক্রমণ চালিয়েছে বীর মুক্তিযোদ্ধারা। তাদের আক্রমণের প্রচণ্ডতার মুখে পাক বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। হঠাৎ গাইড শামসু মিয়া খবর নিয়ে এলো কুলাউড়া থেকে বিপুল সংখ্যক খানসেনা ও সাজোয়া বহর এনে জড়ো করা হয়েছে জুরিতে। বুঝতে অসুবিধা হলো না, কিছুদিন আগে লাঠিটিলার যুদ্ধে মুক্তিবাহিনীর হাতে অপদস্থ হয়ে পিছু হটার গ্লানি থেকে মুক্তি পাবার জন্য খানসেনাদের রিইনফোর্সমেন্ট ডেকে পাঠানো হয়েছে মুক্তি ফৌজদের দাঁত ভাঙা জবাব দেবার জন্য। খবরটা শোনার পরপরই শামসু মিয়ার সাথে আমি নিজেই ছদ্মবেশে গেলাম রেকি করার জন্য। খবরটা সত্যি, প্রায় 2টো নতুন ব্যাটালিয়ন ও 1 স্কোয়াড্রন ট্যাঙ্ক আনানো হয়েছে। জুরিবাজারের প্রান্ত ঘেঁষে তাঁবু গেড়েছে ওরা। ওখান থেকেই সুযোগ বুঝে আঘাত হানা হবে মুক্তিবাহিনীর অবস্থানের ওপর। পাকবাহিনীর হামলার ব্যাপক প্রস্তুতি দেখে নিশ্চিত হয়ে উঠলাম তাদের বিশাল এই শক্তির মোকাবেলা করে সম্মুখ সমরে টিকে থাকা মুক্তিবাহিনীর জন্য হবে প্রায় অসম্ভব। ফিরে এসে সবাইকে ডেকে অবস্থার ব্যাখ্যা দিয়ে কি করা উচিত সেই ব্যাপারে তাদের অভিমত চাইলাম। নিজেদের অবস্থান ছেড়ে যেতে চাইল না কেউ। সবার এক কথা, প্রাণ দিতে রাজি, কিন্তু পিছু হটব না। কোনো যুক্তি দিয়েই ওদের বোঝাতে পারলাম না খানসেনাদের শক্তিশালী আক্রমণের মোকাবেলা করা আমাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। সেক্টর হেডকোয়ার্টার্সে অবস্থার বিবরণ পাঠিয়ে দিলাম। ওখান থেকে হুকুম এলো স্থানীয় কমান্ডার হিসেবে অবস্থার পর্যালোচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে পিছনে হটে আসার সম্মতি দেয়া হলো হেডকোয়ার্টার্স থেকে। কিন্তু আমার সমস্যা হলো মুক্তি ফৌজদের দামাল যোদ্ধাদের নিয়ে। খানসেনাদের সম্মুখ সমরে পরাজিত করে যে জায়গা তারা দখল করেছে সেই জায়গা কিছুতেই ছেড়ে পিছু হটবে না তারা। তাদের মনোবল ও চারিত্রিক দৃঢ়তার কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলাম আমি। কিন্তু একজন অভিজ্ঞ কমান্ডার হিসেবে তাদের আবেগের জোয়ারে ভেসে গেলে চলবে না। যে করেই হোক খানসেনাদের আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে দেবার রাস্তা খুঁজে বের করতেই হবে আমাকে। অনেক চিন্তার পর ঠিক করলাম পাক বাহিনীর আক্রমণের আগেই ওদের ওপর আচমকা আক্রমণ চালিয়ে ওদের ছত্রভঙ্গ করে দিতে হবে অ্যাসেম্বলি এরিয়াতেই। এই ধরনের অতর্কিত আক্রমণকে বলা হয় স্পয়লিং অ্যাটাক। ক্ষুদ্র শক্তি নিয়ে তুলনামূলক বৃহৎ শক্তির আক্রমণের হাত থেকে নিজেদের অবস্থানকে বাঁচানোর জন্য এই ধরনের অভিযান পরিচালনার বিধান রয়েছে যুদ্ধশাস্ত্রে। স্পয়লিং অ্যাটাকই করতে হবে আমাকে। রেকি থেকে ফিরেই সিদ্ধান্ত নিলাম ছেলেদের সাথে আলোচনার পর। হেডকোয়ার্টার্সের মাধ্যমে মিত্র বাহিনীর আর্টিলারি কভারের অনুরোধ পাঠালাম। জবাবে বলা হলো মাউন্টেন আর্টিলারি রেঞ্জের বাইরে টার্গেট বিধায় কাভারিং ফায়ার পাওয়া যাবে না। এই জবাব পাওয়ার পর অবস্থা মোকাবেলা করার জন্য নিজেদের কাছে যা আছে তাই নিয়ে প্রস্তুতি পর্ব শুরু করলাম। ভারী হাতিয়ারের মাঝে আমাদের কাছে রয়েছে পাক বাহিনী থেকে ক্যাপচার্ড কয়েকটা 3 মর্টার ও কয়েকটি .30 ভারী মেশিন গান। চাচামিয়া হিসেবে পরিচিত কুকিল ক্যাম্পের বিডিআরের নায়েব সুবেদার মতিউর রহমান বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 3 মর্টার ও .30 ভারী মেশিন গানের ওপর প্রশিক্ষণ নেওয়া ছিল তার। ছেলেদের মাঝ থেকে বেছে বেছে শিক্ষিতদের নিয়ে 2টো ডিট্যাচমেন্ট তৈরি করে তাদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব দেওয়া হলো ফ্লাইট লেফটেন্যান্ট কাদের ও চাচামিয়ার ওপর। সময় মাত্র 1 রাত। এর মধ্যেই লেইং, ফায়ারিং, ডাটা প্রসেসিং এর সব কাজ শিখে নিতে হবে ওদের। ঠিক করলাম আমাদের ডিফেন্সে স্থাপিত হবে গান পজিশন। সেখান থেকে প্রায় 1 মাইল এগিয়ে গিয়ে স্থাপন করা হবে অবজারভেশন পোস্ট। অবজারভেশন পোস্ট এবং গান পজিশনের মধ্যে তার বিছিয়ে কমিউনিকেশন লাইন স্থাপন করা হবে। টেলিফোনের মাধ্যমে ফায়ার পরিচালনা করতে হবে গোপনীয়তা বজিয়ে রাখার স্বার্থে। সিদ্ধান্ত নেওয়া হলো অবজারভার হব স্বয়ং আমি। মর্টার ফায়ারের সাথে সাথে বাবু ও খোকনের নেতৃত্বে 2টো কোম্পানি শত্রুপক্ষকে আঘাত হানবে 2 ফ্লাঙ্ক থেকে। জুরি ও কুলাউড়া সড়কে অ্যাম্বুশ লে করবে মাসুক ও ফারুক 3য় কোম্পানি নিয়ে। তাদের কাজ হবে পলায়নরত খানসেনাদের নিধন করা এবং একই সাথে কুলাউড়া থেকে যে কোনো খানসেনাদের জুরিতে আসতে বাধা দেয়া। সন্ধ্যার পর আমি, শামসু মিয়া এবং কুটিল মনা একটি ছোট্ট প্রোটেকশন পার্টি নিয়ে বেরিয়ে পড়লাম ওপি নির্ধারণ করতে। পাহাড়ি জঙ্গলে একটি বড় গাছের ওপর ওপি এর জায়গা নির্ধারণ করা হলো। গাছটার সঙ্গে বাঁশের সাথে বাঁশ জোড়া দিয়ে ওঠার ব্যবস্থা করা হলো। সেখান থেকে গান পজিশন পর্যন্ত
টেলিফোনের তার লে করা হলো। সমস্ত ব্যবস্থা সম্পন্ন করে ফিরে এলাম আমরা। অতি প্রাত্যুষে আমাদের আক্রমণ শুরু হবে। রাতেই সবাই চলে গেল যে যার অবস্থানে। রাত শেষে আমি কটুইমোনা এবং আতিকের কমান্ডে ছোট্ট একটা প্রোটেকশন পার্টি নিয়ে পৌঁছালাম ওপিতে। গাছে উঠে বসলাম আমি ও কুটুইমোনা। সেদিন সে শুধু আমাদের গাইডই নয়, টেলিফোন অপারেটরের দায়িত্ব পালন করেছিল। গাছে উঠে দুজনে পাশাপাশি বসলাম। ও আমার ডান দিকে, মাঝে একটা বড় মোটা ডাল, টেলিফোনের বোঝাটা ওর পিঠে, আর আমার হাতে রিসিভার। 1002 গজ দূরত্বে শত্রুপক্ষের অ্যাসেম্বলি লাইন। আমাদের অবস্থান থেকে পরিষ্কার দেখা যায় বাইনোকুলারের সাহায্যে। টেলিফোনের কানেকশন চেক করলাম। হ্যালো, গান পজিশন, হাউ ডু ইউ হিয়ার মি? ওভার। OP1, ইউ আর লাউড অ্যান্ড ক্লিয়ার। পরিষ্কার শুনতে পেলাম নায়েব সুবেদার মতিউর রহমানের আওয়াজ। অল ওকে, আউট। যোগাযোগ ব্যবস্থা চেক করে চুপচাপ বসে রইলাম। আক্রমণ পরিচালনা করার সময় হতে এখনও 15 মিনিট বাকি। নিচে আতিক ও তার পার্টি পজিশন নিয়ে রয়েছে। নির্জন রাতে পাথুরিয়া হিলস এবং গভীর জঙ্গলে উঁচু গাছের মগডালে বসে নিশিরাতের ঘুমন্ত প্রকৃতির শোভা দেখে দেখে সময় কাটাচ্ছিলাম। বর্ষাকাল, চারিদিকে ভেজা মাটির গন্ধের সাথে একটা গুমোট ভাব। আকাশ জুড়ে ভাসমান মেঘের টুকরোগুলো ইতস্ত ভেসে বেড়াচ্ছে। মেঘের ফাঁকে উঁকি দিয়ে আছে কৃষ্ণপক্ষের এক ফালি বাঁকা চাঁদ। মৃদুমন্দ হাওয়ার ঝাপটায় হিল্লোলিত বাঁশের ঝাড় ও গাছের পাতায় আওয়াজ হচ্ছে। চারিদিকে চাপ চাপ গাঢ় অন্ধকার। অন্ধকারের বুক চিরে ছোট্ট একটা পাহাড়ি ছড়ার পাড়ে জ্বলছে আর নিচ্ছে একঝাঁক জোনাকি। একটানা শোনা যাচ্ছে ঝিঝি পোকার ডাক। মাঝে মধ্যে শুনতে পাচ্ছিলাম বেসুরো ব্যাঙের ডাক। হঠাৎ করে ডানা ঝাপটা দিয়ে উড়ে যাচ্ছে নিশাচর নাম না জানা কোনো পাখি। সবকিছু মিলিয়ে নিরেট স্তব্ধতা। সবাই নিজ নিজ অবস্থানে চুপচাপ বসেছিলাম। হঠাৎ পূব আকাশে প্রথম উষার আলো দেখা দিল। ক্রমশ অন্ধকার ফিকে হয়ে এলো চারিদিক। আমাদের টিলার সামনেই ছোট্ট একটি টিলার উপর একটি বাংলো। চা বাগানের কোনো বাবু থাকেন সেই বাংলোয়। সমস্ত বাংলোটাই অঘোর ঘুমে অচেতন। দূরে শত্রুপক্ষের অ্যাসেম্বলি এরিয়া। বাইনোকুলার চোখে লাগিয়ে দেখলাম পুরো এলাকা ছেয়ে আছে তাঁবুতে। একপাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে 4টি ট্যাঙ্ক। নির্ধারিত সময় হয়ে এলো। শেষবারের মতো প্রয়োজনীয় চেক আপ সম্পন্ন করে টেলিফোন সেট হাতে তুলে নিলাম। হ্যালো, জিপিও, গান পজিশন অফিসার। OPI হিয়ার, হাউ টু হিয়ার মি? ওভার। OP1, ইউ আর লাউড অ্যান্ড ক্লিয়ার, গো এহেড। ওভার, জবাব দিল সুবেদার মতিউর রহমান চাচা মিয়া। টেক পোস্ট, ওভার। টেক পোস্ট। উচ্চ স্বরে চাচা মিয়া তার ডিট্যাচমেন্টের সদস্যদের হুকুম দিলেন। টেলিফোনে শুনতে পেলাম পরিষ্কার, টার্গেট এনিমি অ্যাসেম্বলি এরিয়া, রেঞ্জ 2500, ফায়ার। ওভার। শুরু হলো ফায়ারিং। কয়েক মিনিট পর ঘুমন্ত প্রকৃতি কেঁপে উঠল মর্টারের গর্জনে। আমার উপর দিয়ে শোষ শব্দে উড়ে গেল একটি শেলটি গিয়ে পড়ল টিজি থেকে কিছুটা দূরে। বাইনোকুলার দিয়ে সেন্টার অফ ইম্প্যাক্ট অবজার্ভ করে প্রয়োজন মতো কারেকশন পাঠিয়ে দিলা গান পজিশনে। এইবার গোলাটি পড়ল টিজি থেকে কিছুটা শর্ট। এবার কারেকশন পাঠালাম। ফায়ার করা হলো তৃতীয় গোলা। এইবার একটা পড়ল ঠিক TGT এর উপর। সঙ্গে সঙ্গে হুকুম দিলাম রাউন্ড নট TGT, ভলি ফায়ার। এবার একসাথে গর্জে উঠল 6টি মর্টার। শত্রু শিবিরে তখন দস্তুর মতো হইচই পড়ে গেছে। গোলার আঘাতে ঘায়েল হয়েছে 2টি ট্যাঙ্ক। তাঁবুগুলোতেও আগুন ধরে গিয়েছে। আচমকা গোলার শব্দে জেগে ওঠা খান সেনারা ছত্রভঙ্গ হয়ে প্রাণের দায়ে এলোপাথারি দৌড়াচ্ছে। হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ছে বেশিরভাগ গোলার আঘাতে। এর মধ্যেই শুনতে পেলাম মেশিন গান আর LMG ফায়ারিংয়ের শব্দ। ফারুক ও বাবুর দল আক্রমণ চালিয়েছে 2 ফ্লাঙ্ক থেকে। বাইনোকুলার চোখে লাগিয়ে দেখতে পেলাম ট্রেজার বুলেটসগুলো জ্বলন্ত স্ফুলিঙ্গের মতো ঝাঁকে ঝাঁকে গিয়ে পড়ছে শত্রুপক্ষের উপর। হঠাৎ বিস্ফোরণের শব্দ ভেসে এলো টার্গেট এরিয়া থেকে। সঙ্গে সঙ্গে আগুনের হলকা আর ধোয়ার কুণ্ডলি দেখা দিল দিগন্তে। নিশ্চয়ই শত্রুর অ্যামুনিশন ডাম্পে গোলা পড়েছে। সমস্ত অ্যাসেম্বলি এরিয়াটাই তখন একটা নরকে পরিণত হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। বাতাস ভারী হয়ে উঠেছে পোড়া বারুদের গন্ধে। কিছু খানসেনা ছুটে পালাচ্ছে পিছু পানে। ওরা কিছুতেই বাঁচতে পারবে না। মাসুকের অ্যাম্বুশে প্রাণ যাবে ওদের সবার। যা ভাবলাম ঠিক তাই হলো। অল্পক্ষণ পরেই দূরে অটোমেটিক ফায়ারিংয়ের আওয়াজ শুনতে পেলাম। ফায়ারিং করছে মাসুক ও তার দল। মাথার উপর দিয়ে মর্টার শেলগুলো আকাশ চিরে ছুটে যাচ্ছে অবিরাম। আক্রমণের সাফল্যে আমরা সবাই খুশি। একটা চাপা উত্তেজনা বোধ করছিলাম। টেলিফোনে গান পজিশন অফিসারকে জানালাম, ওয়েল ডান, কন্টিনিউ ফায়ারিং, TGT বিং নিউট্রালাইজড অ্যান্ড ডিস্ট্রয়েড, কংগ্রাচুলেশন। শেষ বাক্যটি শেষ করার আগেই বিনা মেঘে বজ্রপাত হলো। আচমকা গর্জে উঠল শত্রুপক্ষের একটি 120 মিমি মর্টার।
গোলাটা শাঁ শাঁ শব্দে এসে ফাটলো আমাদের গাছটা থেকে কয়েক হাত দূরে। এয়ার ব্রাস্ট ফগ। স্প্লিন্টারের আঘাতে একটা বিশাল গাছ কাত হয়ে পড়ল মাটিতে। মুহূর্তে বুঝতে পারলাম আমাদের ওপি ডিরেক্ট করে ফেলেছে শত্রুপক্ষ। টেলিফোনে বললাম, ওপি আইডেন্টিফাইড, কন্টিনিউ ফায়ারিং, উই আর অ্যাবান্ডেনিং ওপি। তারপরই হুকুম দিলাম, অ্যাবান্ডন ওপি। শেষ করতে পারলাম না, দ্বিতীয় গোলাটা এসে ব্রাস্ট করলো ঠিক আমাদের গাছের ওপর। কালো ধোঁয়ায় ছেয়ে গেল এলাকাটা। বা হাতের সেটটা উড়ে গেল। পরক্ষণে অনুভব করলাম হাতটা ভীষণ গরম হয়ে উঠেছে। পোড়া বারুদের গন্ধে জায়গাটা ভরে উঠেছে। চোখ জ্বলছে বারুদের ঝাঁজে। হাতের দিকে চোখ ফেরাতেই দেখলাম আমার হাত থেকে তাজা গরম রক্ত পড়ছে গলগল করে। বা হাতের তালুটা ফুটো হয়ে গেছে। বুড়ো আঙ্গুলটা স্প্রিন্টারের ঘায়ে উড়ে গেছে টেলিফোন রিসিভারটার সাথে। হাতের প্রথম আঙ্গুলটার অর্ধেক আছে, বাকিটা নেই। কানি আঙ্গুলটা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঝুলেছে। প্রচণ্ড ব্যথা শুরু হলো। মুহূর্তে পাশে বসা কুটিমনার দিকে দৃষ্টি ফেরাতে আমি আতঙ্কে শিউরে উঠলাম। ওর ডান হাত ও ডান পাটা কাঁধ থেকে উরু থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে গেছে গোলার আঘাতে। সেই অবস্থাতেও কুটিমনা এক হাত দিয়ে আমাদের মধ্যবর্তী ডালটা আঁকড়ে ধরে আছে। চোখে বিহবল এক অদ্ভুত দৃষ্টি। ক্ষণিকের ব্যবধানে ওর হাত ফসকে গেল, নিচে পড়ে গেল কুটিমনা। আমিও কোনো মতে এক হাতে বাঁশ ধরে নিচে পিছলে নেমে এলাম। কুটিমনার অবস্থা দেখে আতিকরা সবাই ভরকে গেছে। দুতরফা থেকেই অনবরত গোলাগুলি আমাদের মাথার উপর দিয়ে ছুটে চলেছে, পড়ছে এখান থেকে সেখানে। আমি তড়িৎ গতিতে কোমরের গামছাটা খুলে হাতে জড়িয়ে গলার সাথে হাতটাকে ঝুলিয়ে কুটিমনার বিকৃত দেহপিণ্ডিটা ডান কাঁধে তুলে নিয়ে হুকুম দিলাম, লেটস মুভ। কিছুতেই এগোতে পারছিলাম না। অনবরত শত্রুপক্ষের গোলা এসে পড়ছে। কোনো মতে কখনো হেঁটে কখনো হামাগুড়ি দিয়ে এগিয়ে চলছি। হঠাৎ একটা মেশিন গানের লাইন অফ ফায়ারের আওতায় পড়ে গেলাম আমি। 3টি গুলি আমার বাম কাঁধ ভেদ করে বাম কলার বোনটা গুড়িয়ে দিয়ে বেরিয়ে গেল। গুলির আঘাতে ঝুলে পড়ল বাম কাঁধটা। কাঁধের ক্ষত থেকেও রক্ত ছড়া শুরু হলো। তাজা গরম রক্ত। অসহ্য ব্যথায় কুঁকড়ে উঠলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম দাঁতে দাঁত চেপে। কমান্ডার হয়ে ভেঙে পড়লে চলবে না। আমার অবস্থা দেখে আতিক হাউমাউ করে কেঁদে ছুটে এলো। আমি ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বললাম, ডোন্ট ওয়ারি, এভরিথিং উড বি ফাইন, লেটস গো। কিছুটা পথ অতিক্রম করার পর বুঝতে পারলাম কুটিমনের দেহটা নিথর হয়ে এসেছে। মারা গেছে আমাদের সবার প্রিয় দুর্ধর্ষ গাইড, এলাকার নামকরা চোরাকারবারি বীর মুক্তিযোদ্ধা কুটিমনা। হি হ্যাজ পাসড অ্যাওয়ে। অনেকটা স্বভক্তির মতো কথাটা বলে ওর প্রাণহীন দেহটা নামিয়ে রাখলাম কাঁধ থেকে। গোলাগুলি চলছে চারিদিকে অবিশ্রান্তে। প্রচুর রক্তক্ষরণ ও অসহনীয় যন্ত্রণায় আমার অবস্থাও কাহিল হয়ে পড়ছে ক্রমাগত। নিস্তেজ হয়ে আসছে শরীর। এই অবস্থায় দুর্গম পথ চলে গন্তব্যস্থলে পৌঁছানো অসম্ভব। আমি একটা নিরাপদ জায়গায় বসে পড়লাম। আমাকে থামতে দেখে সাথের মুক্তিযোদ্ধারা কভার নিয়ে মাটিতে পজিশন নিল। নিজের জন্য সহযোদ্ধাদের জীবন বিপন্ন হোক, সেটা কিছুতেই কাম্য নয়। একজনের জন্য সবাই মৃত্যুর মুখোমুখি হয়ে থাকবে, সেটা অযৌক্তিক। নির্দেশ দিলাম, তোমরা সবাই চলে যাও, আমি আর চলতে পারছি না। জীবনী শক্তি নিঃশেষ হয়ে আসছে। আমাকে এখানে রেখে তোমরা চলে যাও বেস ক্যাম্পে। কিন্তু আমার সেই নির্দেশ মেনে নিল না কেউ। কেঁদে ফেলল আতিক। আমাকে ছেড়ে এক পাও নড়বে না কেউ। মরতে হয় সবাই একসাথে মরবে। আমার প্রতি তাদের ভালোবাসা ও শ্রদ্ধা চোখে প্লাবন ডেকে আনলো। আবেগে আপ্লুত কণ্ঠে বললাম, আতিক, সবাই একসাথে মরে কোনো লাভ নেই। ঠিক আছে, আমাকে বাঁচাতেই যদি চাও, তবে আমাকে এখান থেকে বয়ে নিয়ে যাবার বন্দোবস্ত করো যত তাড়াতাড়ি সম্ভব। আমার এই আবেদন মেনে নিল আতিক। বাকিদের আমার পাহারায় মোতায়েন করে ক্ষিপ্র গতিতে পাথরের নিচে নেমে গেল আতিক। চারিদিকের গোলাগুলির কোনো তোয়াক্কাই করল না সে। আমি তখন নিশ্চুপ বসে বসে আল্লাহ পাকের কাছে পানাহ চাইছিলাম, মাবুদ গাফুরুর রাহিম, আমাকে বাঁচাও। স্বাধীনতার সূর্যোদয় যাতে দেখার সৌভাগ্য হয় আমার। মুক্তিযোদ্ধা বাচ্চু গামছা দিয়ে আমার কাঁধ চেপে ধরে আছে। নিমেষেই ভিজে যাচ্ছে গামছা। গরম রক্তের প্রবাহ। সেটাকে চিপে নিয়ে আবার সে চেপে ধরছে আমার ক্ষতে। রক্তক্ষরণ বন্ধ হবার কোনো লক্ষণই নেই। এমন জায়গায় ক্ষত সৃষ্টি হয়েছে যে শক্ত করে বেঁধে রক্তক্ষরণ বন্ধ করার কোনো উপায় নেই। একজন মুক্তিযোদ্ধা আমি। সব কিছু সহ্য করে মনোবল ঠিক রাখতে হবে। বাচ্চুর কোলে মাথা রেখে চোখ বুজে আল্লাহ তাআলার করুণা ভিক্ষা করছিলাম। সেই পরিস্থিতিতে এক আল্লাহ ছাড়া আর কারো কিছু করার ছিল না। তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলাম। হঠাৎ লোকজনদের শোরগোল শুনতে পেলাম। মুক্তিযোদ্ধারা সতর্ক হয়ে উঠল। না, খান সেনারা নয়। আতিক ফিরেছে 5-6 জন লোক ও একটি মই নিয়ে। এরা সবাই কৃষক, খেতে কাজ করছিল। গোলাগুলি শুরু হতেই বাংকারে অবস্থান নিয়েছিল। যুক্ত এলাকায় জনগণকে নিরাপদ রাখার এই ব্যবস্থা সম্পর্কে আমরাই ওদের শিক্ষিত করে তুলেছিলাম। কারণ এই ধরনের গোলাগুলি
বর্ডার সংলগ্ন এলাকায় প্রায়ই নিত্য নৈমিত্তিক ব্যাপার। মইটিকে স্ট্রেচার বানানো হলো, আমাকে সেটায় শুইয়ে দিয়ে ওরা মইটাকে কাঁধে তুলে নিয়ে রওনা হলো। পদযাত্রার ঝাঁকুনিতে ভীষণ ব্যথা হচ্ছিল, মাঝে মাঝে মনে হচ্ছিল প্রাণটা বোধহয় এক্ষুনি বেরিয়ে যাবে, কিন্তু কিছু করার ছিল না, সবকিছু মুখ বুজে সহ্য করে নেয়া ছাড়া। কোনো এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়েছিলাম। যখন জ্ঞান হলো তখন আমি কুকিলটি গার্ডেনের ডিসপেন্সারিতে। আমার ক্যাম্পের কম্পাউন্ডার ও গার্ডেনের ডাক্তার সুই সুতা দিয়ে আমার ক্ষতের মুখ বন্ধ করে রক্তক্ষরণ কমানোর চেষ্টা করছে। তাদের সুইয়ের খোঁচাতেই জ্ঞান ফিরে পেয়েছিলাম। সেখান থেকে আমাকে নিয়ে যেতে হবে 90 মাইল দূরে অবস্থিত মাসিমপুর ভারতীয় সেনাবাহিনীর সিএমএচে। যেতে হবে গাড়ি করে, কিন্তু রাস্তার যে অবস্থা তাতে জিপে করে আমাকে নেওয়া সম্ভব হবে না। গাড়ির ঝাঁকুনি সহ্য করার মতো শারীরিক অবস্থা তখন আমার নেই। সবাই ঠিক করলো বাগানের ম্যানেজার মিস্টার ঘোষের প্রাইভেট কারটা চেয়ে নিতে হবে আমাকে বহন করার জন্য। ভদ্রলোক বাঙালি, সানন্দে রাজি হলেন তার গাড়ি দিতে। শুধু তাই নয়, তিনি নিজেই আমাকে নিয়ে যাবেন গাড়ি চালিয়ে। গাড়ির সামনের সিট খুলে জায়গা করা হলো যাতে আমাকে শুইয়ে নেওয়া যায়। গাড়ির ভেতর যতটুকু সম্ভব আরামদায়ক শয্যা পেতে আমাকে শুইয়ে দেয়া হলো। আতিক বসলো আমার মাথা কোলে নিয়ে। ডাক্তার ও কম্পাউন্ডার রইল সাথে। মিস্টার ঘোষ গাড়ির স্টিয়ারিংয়ে বসে গাড়ি ছেড়ে দিলেন। অভিজ্ঞ চালক তিনি, রাস্তার প্রতিটি বাঁক তার নখদর্পণে। অতি সতর্কতার সাথে উল্কা বেগে গাড়ি চালাচ্ছিলেন মিস্টার ঘোষ। আমি অসাড় হয়ে শুয়েছিলাম। ডাক্তার সাহেব ও কম্পাউন্ডার ক্ষতের ওপর কাপড় চেপে ধরেছিলেন। কাপড় ভিজে উঠলে সেটা চিপে নিচ্ছিলেন সাথে রাখা বালতিতে। রাস্তা যেন কিছুতেই শেষ হচ্ছিল না। একবার মনে হচ্ছিল আর হয়তোবা বাঁচব না। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছিল অশ্রুধারা। আতিক বিড়বিড় করে পড়ছিল দোয়া কালাম। অবচেতন মনে হঠাৎ করে ভেসে উঠল আমার আম্মার প্রতিচ্ছবি। তিনি যেন জীবন্ত হয়ে সামনে এসে দাঁড়ালেন। আমাকে বললেন, তুই ঘাবড়াস নে, কিচ্ছু হবে না তোর। আল্লাহ তোকে নিশ্চয়ই সুস্থ করে তুলবেন, একটুখানি সবুর কর। মনে নেই ডাক্তার সাহেব তোকে কি বলেছিল? রক্তক্ষরণে সহজে মৃত্যু হবে না তোর। এ কথা বলেই তিনি আমার বুকে ফু দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। আচমকা আমি ডেকে উঠলাম, আম্মা। আমার অস্ফুট কণ্ঠস্বরে আতিক মাথা ঝুঁকে আমায় শুধালো, হক ভাই কিছু বলছেন? না, কিছু না বলে জবাব দিলাম। আম্মার কথাই ঘুরে ফিরছিল মনে। তাই তো মনে পড়ছে, আমি তখন ইন্টারমিডিয়েটের ছাত্র। আমরা তখন কুমিল্লাতে। একদিন সন্ধ্যায় টাউন হলে বন্ধুদের নিয়ে নাটক দেখছিলাম। হঠাৎ নাটক বন্ধ করে দিয়ে মাইকে জরুরি ঘোষণা দেয়া হলো, একটি মেয়ের জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন। তার গ্রুপের রক্ত নেই হাসপাতালে। রক্ত পাওয়া না গেলে রোগীকে বাঁচানো যাবে না কিছুতেই। ঘোষণা শোনার পর বন্ধুদের সঙ্গে করে সোজা গিয়ে উপস্থিত হলাম জেলা সদর হাসপাতালে। জরুরি বিভাগে খোঁজ করে জানতে পারলাম গার্লস কলেজের একটি মেয়ের শরীরে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হয়েছে, কিন্তু অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়েছে হঠাৎ করে। বড়লোকের একমাত্র মেয়ে, টাকার জোর রয়েছে। মেয়ের বাবা তাকে ঢাকায় নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু অবস্থার কিছুটা উন্নতি না হওয়া অবধি তাকে ঢাকায় স্থানান্তরিত করা সম্ভবপর নয়। অবস্থার উন্নতির জন্য চাই রক্ত। রক্তের ব্যবস্থা হলে দ্বিতীয়বার অস্ত্রোপচার করবেন ডাক্তাররা। আমরা সবাই ভলান্টিয়ার হলাম রক্ত দেওয়ার জন্য। ডাক্তার সাহেব আমাদের সবার রক্ত পরীক্ষা করে বললেন আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, তাই শুধু আমার রক্তই মেয়েটিকে দেয়া যাবে। আমি এতটুকু দ্বিধা না করে বললাম যতটুকু প্রয়োজন ততটুকু রক্ত তিনি আমার শরীর থেকে বের করে নিতে পারেন। প্রায় 2 পাউন্ড রক্ত সেদিন আমার শরীর থেকে নেওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আসার আগে ডাক্তার সাহেব আমাকে বলেছিলেন, নিয়মিত রক্তদান করার মাঝে অনেকগুলো সুফল আছে। তার মধ্যে একটা হচ্ছে, যার মধ্যে রক্তদানের অভ্যাস থাকে সে রক্তক্ষরণে মারা যায় না। তার সেই কথাটা বাসায় ফিরে প্রসঙ্গক্রমে আম্মাকে বলেছিলাম আমি। এই ঘটনার কিছুদিনের মধ্যেই হঠাৎ করে 1964 সালে এক দুর্ঘটনায় আম্মা মারা যান। সে আর এক কাহিনী। আম্মার মৃত্যু সমস্ত কুমিল্লায় এক আলোড়ন সৃষ্টি করেছিল। ডাক্তারের খামখেয়ালি ও গাফিলতিতে ঘটেছিল সেই দুর্ঘটনা। এক্সপায়ার্ড ডেট এর পেনিসিলিন ইঞ্জেকশন দেয়ায় রিয়াকশনে মারা যান তিনি। দীর্ঘ সময়ের ব্যবধানে আজ মুমূর্ষু অবস্থায় আমি যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি, ঠিক তখন তিনি এসে ডাক্তার সাহেবের কথাটা স্মরণ করিয়ে দিয়ে আমায় আশ্বাস দিয়ে গেলেন। কি আশ্চর্য! তার আশ্বাসবাণীতে আমার মনোবল অনেক বেড়ে গেল। কেমন যেন একটা দৃঢ় বিশ্বাস জন্মে গেল, আমি কিছুতেই এভাবে মরতে পারি না। আমাকে বাঁচতে হবে, আমি বাঁচবই। মৃত্যুর মুখোমুখি জমে মানুষের টানাটানির মধ্যে একসময় পথ ফুরিয়ে এলো। পৌঁছে গেলাম মাসিমপুর সিএমএচে। পূর্বেই খবর দেয়া ছিল। লোকাল ভারতীয় বাহিনীর কাউন্টার পার্ট ব্রিগেডিয়ার ভোরকে ও সিএমএচের পদস্থ কর্তব্য ব্যক্তিরা সবাই আমার আগমনের প্রতীক্ষায় তৈরি ছিলেন। আমরা পৌঁছার সাথে সাথেই সোজা আমাকে নিয়ে যাওয়া হলো অপারেশন থিয়েটারে। অ্যানেস্থেশিয়ার প্রভাবে জ্ঞান হারালাম আমি। যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের ভিআইপি কেবিনে।
আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে বাবু, আতিক, খোকন, মাসুক, ফারুক, মাহবুব, জহির, ফ্লাইট লেফটেন্যান্ট কাদের প্রমুখ। আমার প্রিয় সহযোদ্ধারা। জ্ঞান ফেরার সংবাদ পেয়ে অল্পক্ষণের মধ্যেই এসে পৌঁছালেন মেজর দত্ত, ক্যাপ্টেন রব, মেজর দাস, ব্রিগেডিয়ার ভোরকে, ক্যাপ্টেন চ্যাটার্জি, কর্নেল বাগচি প্রমুখ। এরা সবাই আমাকে অত্যন্ত ভালোবাসতেন। তাদের আন্তরিকতার প্লাবনে সেদিন বিদেশের মাটিতে আত্মীয় পরিজনহীন অবস্থায় নিঃসঙ্গতা ও একাকিত্ব বোধ করিনি এতটুকু। আহত হয়ে হাসপাতালে থাকাকালীন অবস্থায় শ্রীমতী ভোরকের কাছ থেকে পেয়েছিলাম মাতৃসুলভ মমতা আর বাৎসল্য। কয়েকদিনের মধ্যেই আমার হাসপাতালের ক্যাবিনটাই হয়ে উঠেছিল অপারেশন হেডকোয়ার্টার্স। সেখান থেকে বিছানায় আদর্শ অবস্থাতেই পরিচালনা করতে হচ্ছিল বিভিন্ন সাবসেক্টরের যুদ্ধ প্রক্রিয়া। অল্প কিছুদিনের মধ্যে কিছুটা সুস্থ হয়েই হাতের প্লাস্টার নিয়ে ফিরে গিয়েছিলাম রণাঙ্গনে। মনে তখন একই চিন্তা, একই ধ্যান, যুদ্ধকে এগিয়ে নিতে হবে দ্রুত গতিতে, সময়ের সাথে পাল্লা দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ছিনিয়ে আনতে হবে স্বাধীনতার সূর্য, প্রতিষ্ঠিত করতে হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ। এটাই ছিল ৭১-এর চেতনা।